কি খবর প্রিয় তারকা শিক্ষার্থীরা, বাংলা প্রথম পত্রের আরও একটা ক্লাসে তোমাদের সবাইকে ঠান্ডা লাগছে। বাংলা প্রথম পত্রের আরও একটা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। সবাই খুব দ্রুত ক্লাসে জয়েন হয়ে যাও। আজ আমরা নাট্য উপন্যাসের সব কিছু শেষ করার পরে নাটকের ভিতরে ঢুকে যাব এবং নাটকের এই পার্টটা পড়ার পরে পরবর্তী যে পার্ট পড়ব সেটার জন্য আমাদের একটা টাস্ক করা খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। কেন দাঁড়াবে সেটা নিয়েও আলোচনা করছি। সবাই খুব দ্রুত ক্লাসটাতে জয়েন হয়ে যাও। আজ অপেক্ষার কোনো সময় নেই, আজ সময় আছে আমাদের আবারও একটা পুরো দমে প্র্যাকটিসে যাওয়ার। নাটক এবং উপন্যাসের ক্লাসগুলো এরকমই মজার প্র্যাকটিস বেসড হবে, কেননা প্রশ্ন বেশি, তথ্য বেশি, অনুশীলন বেশি। এত কিছু যখন বেশি বেশি হচ্ছে তখন আরেকটা জিনিসও বেশি হবে, আমাদের উপর চাপটাও একটু বেশি পড়বে। তো আজকে নাটকের ক্লাসে সে কারণে আবারও বলছি, সবাই মেন্টাল প্রিপারেশন নাও। নাটকের ক্লাসটা বেশ লেন্দি হবে এবং তারপরে আমরা আমাদের আলোচনায় চলে যাব। ওকে, তো সবাই ক্লাসে প্রায় চলে এসেছে, আর 2 মিনিট অপেক্ষা করি, 35 থেকে আমরা পড়া শুরু করে দিই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? সবাই দ্রুত ক্লাসটাতে জয়েন হও, আমরা আমাদের পড়া শুরু করে দিই। সবার জয়েন করার সময় শেষ এবং আমরা আজ অতিরিক্ত ঠান্ডা। হ্যাঁ ভাই, আজকে আসলেই ঠান্ডা। চলো আমরা শুরু করে দিই আমাদের পড়া। প্রথমেই আমরা কবিকে চিনে নিই। যেই কবির নাটককে আমরা পড়ব সেই কবিকেও আমাদেরকে একটু চিনতে হবে, খুব বেশি চিনতে হবে। কবি পরিচিতিতে নাটকে সিকান্দার আবু জাফরের লাইফে খুব বেশি চোখ ফেলতে হবে, বিষয়টা এমন নয়। অল্প একটু টাচ করে গেলেই হবে। ইউনিটের কমেন্টগুলো ওপেন করে ফেলি। ওকে, সবাই যখন জয়েন হয়ে গেছে ভাইয়েরা, হ্যাঁ সাউন্ড আছে, সবই আছে। 2 মিনিট সময় দিয়েছিলাম। ওকে, তো ঠিক আছে না ভাইয়া, আমার হল জীবনটা এখনও ভাগ্যে পাওয়া হয়নি। আসলে প্রথম থেকে ওরকম রাজনীতি থেকে দূরে ছিলাম বলে সিট নেয়নি, আর এখন বৈধ সিট আর দিচ্ছেই না। আগেই যারা রাজনৈতিকভাবে হলে আগে থেকে অবস্থান করতেছিল তাদেরকে সিট দেওয়া হয়েছে। আমি অ্যাপ্লাই করে রাখছি, এখনও কিছুই হয়নি। মনে হয় না আমি বেঁচে থাকা অবস্থায় পাবো। এই হচ্ছে কষ্টের কথা। হল লাইফটা আর ফিল করা হচ্ছে না, আর ওটার জন্য কাউকে ধরাধরি করা লাগে এক টাইপের, ওগুলো আমার ভালো লাগে না। সেই জন্য আপাতত ফ্রেন্ডরা মিলে বাসায় থাকি। ওকে, তো যেই কথায় ছিলাম, আমরা সিকান্দার আবু জাফরের
কি বলো দেখি? সিরাজউদ্দৌলা নাটকটা পড়বো, তার আগে তার ব্যক্তি জীবন দেখি। তার ব্যক্তি জীবনে তিনি সাতক্ষীরা জেলায় জন্মগ্রহণ করেন, এটার আমাদের গুরুত্ব নাই। গুরুত্ব হচ্ছে তার ব্যক্তিগত জীবনে কিছু তথ্য আছে যেগুলো আমাদেরকে পড়তে হবে। আমরা আমাদের বিগততে কি বলো দেখি সৈয়দ ওয়ালিউল্লাহর যে আলোচনায় ছিলাম সেই জায়গায় আমরা পেয়েছিলাম দি স্টেটসম্যান পত্রিকা, অপরদিকে কাজী নজরুল ইসলাম সম্পাদিত তার ব্যক্তি জীবনে পপুলার একটা কাজ হচ্ছে। কাজী নজরুলের পত্রিকা কয়টা বলো দেখি? কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা কয়টি? ঝটপট অ্যান্সার করবা। কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা কয়টি? একটু অ্যান্সার করো দেখি ভাইয়েরা। হ্যাঁ, এখনো আছেই, ওটা এখনো আছেই। হলের প্রভোস্টের সাথে এখন মিল যাদের, তারা পারলে হলে ঢুকাই দিতে পারে। এখনো রাজনীতি বাংলাদেশের রন্ধে, সেটা আর যাবে না ভাইয়া। ওকে, তিনটা। হ্যাঁ, ধূমকেতু নবযুগ দুইটা কেন? তিনটা ভাইয়া। ইয়েস, কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা প্রথমেই যখন পড়াইছি বলতে মানা করছে, নাম তিনটা বলো। তিনটা কি কি? ধূমকেতু, নবযুগ, আরেকটা কি? আরেকটা নামও বলো। না, মেয়েদের এই সমস্যা নেই ভাইয়া। গুড জব। ধূমকেতু, লাঙল মেয়েদের হলে, মোস্ট অফ দ্য মেয়েদের সিট পাওয়ার সুবিধা বেশি, কারণ বললাম তো ছেলেরা অনেকেই অবৈধ সিট, বাট সিট ছাড়তেছে, সংখ্যাও বাড়তেছে। তোমরা আস্তে আস্তে আরও যদি তোমার বঙ্গবন্ধু হলে অনেকগুলো সিট বাড়বে, আশা করি অনেকেই পাবে। ওকে, একটু করতে হবে, বাট এই যে সিনিয়র হয়ে গেলে তারপরে আবার অ্যাপ্লাই করলে তখন গুরুত্বটা কম দেয়, এটাই হচ্ছে কথা। ওকে, ঠিক আছে, তাহলে এই জায়গায় চলো। আর আমার যেহেতু আমি স্টেবল আছি, সে কারণে আর এই হল লাইফের দিকে যেতেও ইচ্ছা করে না। এটা এক একজনের ব্যক্তিগত লাইফের ইচ্ছা, তাই না? ওকে, তো চলো আমরা ধূমকেতু, নবযুগ, লাঙল এই তিনটা পত্রিকার মধ্যে আমাদের নবযুগ পত্রিকায় কাজী নজরুল ইসলাম যে তিনি সম্পাদনা করেছিলেন, সেটাতে কাজ করেছেন কে? সিকান্দার আব্বু জাফর। মুক্তিযুদ্ধের সময় তিনি কোন পত্রিকায় কাজ করেছেন? সাপ্তাহিক অভিযান পত্রিকায়। এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোশ্চেন, ইভেন নবযুগের চেয়েও, যেটা অ্যাডমিশনে আসছে, সেটা কি? কোন পত্রিকা তরুণ সাহিত্যদের মিলন ক্ষেত্র হয়ে উঠেছিল? পাকিস্তানি শাসন আমলে কোন পত্রিকা তরুণ সাহিত্যিকদের, সরি ভাই বোনেরা, আমাদের কমেন্ট পড়বেন না ভাই, পড়বে না ভাইয়া। কেন পড়বো না? কি সমস্যা হয়েছে তোমার? সমকাল হয়ে উঠেছিল কি বলো দেখি? তরুণ সাহিত্যিকদের মিলন ক্ষেত্র। এখন পড়ায় মনোযোগ দাও। নাম কি? নাম হচ্ছে এটা ব্যক্তিগত জীবন। তোমাকে ভার্সিটি লাইফে হলে থাকলে অবশ্যই একটা সার্কেল হবে। যেমন একটা গল্প বলি তোমাদেরকে, মহসিন ভাইয়ের হলমেট ভাইরা তো সিনিয়র। আমি আমার এনআইডি করতে লেট হয়ে গেছিলো করোনার টাইমে। আমি অ্যাডমিশনে এতটাই ইনভলভ ছিলাম, আমার অ্যাডমিশন ছিল করোনার সময়। তো সেই সময় এতটা বেশি ইনভলভ ছিলাম যে তোমার কি হয়েছে, আমি হচ্ছে তখন এনআইডির অ্যাপ্লিকেশন হচ্ছিল, ভোট হইল না। তো এনআইডির অ্যাপ্লিকেশনে আমি অ্যাপ্লাই করতে পারিনি। আমি এই কিছুদিন আগে অ্যাপ্লাই করি। আর কি বলবো, জীবনে ব্যস্ততা হইলে অন্য কোনো কাজ করার সময় পাওয়া যায় না। সেখানে তোমাদের হচ্ছে গেলাম এক জায়গায়, সেখানে গিয়ে দেখি যিনি হচ্ছে নির্বাচন কর্মকর্তা, নির্বাচন অফিসে তো আগে প্রচুর ঝামেলা হইতো না, এখানে যিনি নির্বাচন কর্মকর্তা তিনি হচ্ছে তোমাদের মহসিন ভাইয়ার হলমেট, মানে হলের রুমমেট, প্রামাণিক ভাই, আমাদের ঢাবির আরেকটা বড় ভাই। তো এই যে ভার্সিটি লাইফে যখন আসবা তখন এই জিনিসটা সবচেয়ে বেশি ফিল করবা। ধরো তুমি কোথাও বসে চা খেতে খেতে কারোর সাথে দেখা হয়ে গেল, লাইফে কোনো একটা জায়গায় গিয়ে দেখবা এই মানুষগুলোই আবার বড় বড় জায়গায় আছে বা নিজের জায়গায় নিজের নীতিতে ঠিক আছে। তারপরেও এখন যদি তুমি এনআইডির জন্য অ্যাপ্লাই করো, তোমার কাজটা হতে প্রায় তোমার অনেক সময় লাগে।
আর তিনি সেখানে কিচ্ছু না, তিনি তার জায়গায় তার আন্ডারে যতগুলো কাজ আসে কি করো বলো দেখি, একদম 15 দিন হায়েস্ট 1 মাসের মধ্যে উনি ডেলিভারি দিয়ে দেন। সেটা যে শুধু আমার ক্ষেত্রে করছে এমন না, আমারই ভাগ্য ভালো যে আমি ওই মানুষটাকে ওখানে পাইছি। তাহলে এই যে তোমরা বলো না দেশটা চেঞ্জ হয় না, দেশটা চেঞ্জ হয় না, মানুষের জন্য চেঞ্জ হয় না। ঢাবি থেকে পড়ছে, নিজের নীতিতে ভালো ছিল, বিসিএসে নন ক্যাডারে গিয়ে নির্বাচন অফিসে জব পাইছে, এখন নিজের কাজটা ভালো মতো করতেছে। তুমি যদি দেশের জন্য এখানে মুখ দিয়ে ফেনা ওড়ায় কিছু হবে না। চেঞ্জেস যদি আনতে চাও তোমাকে ওই রকম একটা ভালো পজিশনে যেতে হবে, যাওয়ার পর নিজের নীতিটা ঠিক রাখতে হবে। একটা এক্সট্রা টাকার বান্ডিল দেখে জিভা বের করে কুকুরের মতন চাটা যাবে না, যে একটু এক্সট্রা টাকার বান্ডিল দেখে কোনো কাজ অন্যের কাজ আগে না করে টাকার বান্ডিলের কাজ আগে করা যাবে না। এই ছোট্ট একটা নীতি যদি নিজের মধ্যে ঢুকাইতে পারো তাহলে ফিল করবা যে হ্যাঁ, দেশে ভালো কিছু হতে পারে, আমি ভালো কিছু করতে পারি, তাই না? ওকে, তো এই সব আলোচনা নিয়ে আমরা আমাদের আর ওই যে পরিদের সন্ধানে যদি যাও ভার্সিটি লাইফে, তাহলে ভাইয়া জীবন শেষ, তুমি আপ থেকে ডাউনে চলে আসবা। এটাও শুধু মোহমায়া, মোহমায়ার মধ্যে কখনোই জীবনে নিজেকে জড়াবা না। তাহলে আমরা যেই আলোচনায় ছিলাম সিকান্দার আবু জাফরের ব্যক্তি জীবনে আমরা কয়টা জিনিস পাইলাম পেপার নিয়ে? 3টা। কয়টা? 3টা। শুরুটা কোথা থেকে? তিনি কাজী নজরুল ইসলামের নবযুগ পত্রিকায় কাজ করেছেন, আবার কোথায় তিনি হচ্ছে অভিযান পত্রিকায় কাজ করেছেন, এবং মাসিক সমকাল যেটা মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে তরুণ সাহিত্যিকদের মিলন ক্ষেত্র হয়েছিল, প্লাস 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 একই সাথে কি, একই সাথে যেটা তোমার পাকিস্তানি শাসনের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল যেই পত্রিকা, সেটা হচ্ছে মাসিক সমকাল। এটা সম্পাদনা করেন কে? এটা তিনিই সম্পাদনা করেন, অর্থাৎ সিকান্দার আবু জাফর। ওকে, ঠিক আছে। তাহলে তারপরে চলো আমরা তার উপন্যাস এবং গান নাটকের নামও খুবই কম পাবো, একদমই কম। উপন্যাস মাটি আর অভ্র, পূরবী, নতুন সকাল, কিশোর উপন্যাস জয়ের পথে, নবী কাহিনী, দে আর নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট, বাট এই যে তার এই গানটা খুবই পপুলার হয়, আমাদের সংগ্রাম চলবেই চলবে, এই গানটা তার বেশ ভালো মতো পপুলার হয়। এবং তার সিরাজউদ্দৌলা, মহাকবি আলাওল, তিনি ঐতিহাসিক নাটকগুলো বেশি রচনা করতেন, এবং শকুন্ত উপাখ্যান এটা অ্যাডমিশনে আসছে, এটাই স্টার করো। এটা কিন্তু শকুন কি বলো দেখি, শকুন্ত নয় বরং কি শকুন্তলা উপাখ্যান, ঠিক আছে? এটা কি হবে? শকুন্তলা উপাখ্যান, লয় আকারটা গায়েব হয়ে গেছে। তাহলে কি বলো দেখি, শকুন্তলা উপাখ্যান, মহাকবি আলাওল, মনে রাখতে হবে। উপন্যাস 3টা, মাটি আর অভ্র, পূরবী, পূরবী নতুন সকালে শুধু, মাটি আর অভ্র, শেষ, ছোট্ট একটা লাইন, পূরবী নতুন সকালে শুধু, মাটি আর অভ্র। তাহলে এই 3টাই হচ্ছে তার উপন্যাসের নাম। এইভাবে সবসময় ছন্দ দেখে তাকাবা, তাকায় বানাই ফেলবা। ওকে, ঠিক আছে? তাহলে আমরা যে জায়গায় ছিলাম, সিরাজউদ্দৌলা, মহাকবি আলাওল, শকুন্তলা উপাখ্যান, এবং তার বাইরে পূরবী নতুন সকালে, মাটি আর অভ্র। ওকে, ঠিক আছে। পূরবী প্রভাত সঙ্গীত নাকি সন্ধ্যা সঙ্গীত? নৈবদ্য সন্ধ্যা সঙ্গীত, 2 লাইন শোনাও দেখি। ক্ষণিকা তব পত্রপুট বিচিত্রা, সঞ্চয়িতা তব শেষ লেখা কি চিত্রা। তোমাদের 5 বছর ধরে পড়াইতে পড়াইতে তোমাদের কথাই এখন আমি সিরিয়াসলি বলতেছি। ইভেন যখন কোনো কনভারসেশন করি বা যখন কোনো হচ্ছে তোমাদের কোনো আমি উপস্থাপনার কাজ করি, উপস্থাপনার স্ক্রিপ্ট লিখতে গেলে তোমাদের বইয়ের যে কিছু ক্যাচি লাইনগুলো আছে না, সেগুলোই আমার এখন মাথায় বেশি আসে। নিজের অন্যান্য প্যাশনগুলোতে এখন তোমাদের এটা ওভারল্যাপ করে ফেলতেছে। তারপরে তিনি বাংলা একাডেমি পুরস্কার পান 1966 সালে। সিকান্দার আবু জাফরের বেসিক জীবন শেষ। ওকে, তারপরে সাহিত্য রচনার একটি বিশেষ রূপ শ্রেণী, এখান থেকে এই যে একটা শব্দ ইংরেজির একটা প্রোনাউন্সিয়েশনও তোমাদেরকে শেখাই, এটাকে বাংলায় উচ্চারণ করে দেখাও দেখি। এই শব্দটার উচ্চারণ কি? JENRE। বাংলায় এটার বাংলা হচ্ছে, বাংলায়
এটাকে কি, এটার অর্থ হচ্ছে রূপ শ্রেণী বা শ্রেণী, ঠিক আছে। তাহলে এটাকে একটু ইংরেজি উচ্চারণটা বাংলায় লিখো তো, তাই না? একটু লিখো। এই কি বললো মানে, তোমরা রবীন্দ্রনাথ ঠাকুরের ক্লাস করো নাই, ক্লাস না করলে কিভাবে হবে? যারা জেনার বলছো তাদেরটা হয়নি ভাইয়া। এই যে বেসিক কিছু প্রোনাউন্সিয়েশনের সাথে মনে রাখতে হবে, এটার উচ্চারণ হচ্ছে জনরা। কিরা? জনকে রা দিয়ে দিবা, হয়ে যাবে জনরা। তাহলে সেটার উচ্চারণ হচ্ছে জনরা। সাহিত্য রচনার একটি বিশেষ রূপ শ্রেণী বা জনরা হলো নাটক। প্রাচ্য নাট্যশাস্ত্রে একে দৃশ্যকাব্য বলেও অভিহিত করা হতো। না, উপন্যাস হচ্ছে কাহিনী রূপ আর পদ্ধতি বা রীতি, আর সেই জায়গায় নাটক কি বলো দেখি? নাটক হচ্ছে তোমাকে সেটাকে কি করতে হবে, দৃশ্যে পরিণত করতে হবে। এবং অ্যাডমিশনে আসা কোশ্চেন হচ্ছে এইটা, নাটক, নাট্য, এই রিলেটেড যত শব্দ আছে, নাটক, নাট্য, নট, কি বলো দেখি, নটা, এই সব যতগুলো আছে সবকিছু নটের নিচে একটা হসন্ত দিবা ভাইয়া। যখনই ধাতুর আলোচনা করবা তখন কি করবা বলো দেখি, নিচে একটা হসন্ত দিবা। তাহলে নট ধাতু থেকে, কোন ধাতু? নট ধাতু থেকে আমরা কি বলো দেখি এই শব্দগুলোকে পাই। কি কি? নাটক, নাট্য, নট, নটা। নাটক, নাট্য, নট, নটা, যত শব্দ আছে এগুলো আসলে কোন ধাতু থেকে? নট ধাতু থেকে নেওয়া। নটের নিচে হসন্ত দিবা, ধাতু লেখার নিয়মেই আমরা হসন্ত পাই, ঠিক আছে? ওকে। তারপরে নট ধাতুর অর্থ কি? নট ধাতুর অর্থ হচ্ছে নড়াচড়া করা। ওকে, ঠিক আছে। তাহলে কি বলো দেখি, আমাদের এই জায়গাটা ঠিক করে নাও, কি? নড়াচড়া করা, নট ধাতু, নড়াচড়া করা। ওকে, ঠিক আছে। তারপরে আমরা পরবর্তী অংশে চলে আসি। নাটকের মধ্যে এক ধরনের গতিশীলতা রয়েছে যা একটি ত্রিমাত্রিক শিল্পকর্ম তৈরি করে। এখান থেকে তোমাদের 5টা একদম সিরিয়াস এমসিকিউ আমি দাগায় দিচ্ছি, সবাই নোট করে ফেলো। কি কি সেটা? সেটা হচ্ছে ফার্স্ট কথা, সাহিত্য রচনার একটি বিশেষ জনরা হচ্ছে নাটক, এটা দরকার নাই। বাট প্রথম কোশ্চেন, প্রাচ্য নাট্যশাস্ত্রে নাটক কি কি হিসেবে অভিহিত করা হয়েছে, বা প্রাচ্য নাট্যশাস্ত্রে নাটককে কি হিসেবে অভিহিত করা হয়েছে? সেটা হচ্ছে দৃশ্যকাব্য হিসেবে পরিচিত। কি হিসেবে পরিচিত? সি ইউনিটের ভাইয়া সিলেবাসে সবসময় থাকে। এখন আমি তো অন্তর্যামী নই, যদি অ্যানালাইসিস করি নাটক থেকে একটা প্রশ্ন দিতে পারে। সি ইউনিটের যে সিলেবাসটা পাবলিশ করে সেখানে নাটক উপন্যাস দুটোই থাকে, তাই পড়তে হবে। পড়ো না ভাইয়া। এখন এই যে তোমার শুধু কমনের আশায় থাকে হবে না, যেটা বেসিক বেস সিলেবাস সেটা একটু হলেও পড়তে হবে। ওকে, ঠিক আছে। তাহলে আমরা যেখানে ছিলাম, প্রাচ্য নাট্যশাস্ত্রে তাকে কি হিসেবে অভিহিত করা হতো? দৃশ্যকাব্য হিসেবে অভিহিত করা হতো। এবং তারপরে কি? গ্রিক ভাষা থেকে আগত ড্রামা। কোন ভাষা থেকে? নাটকের ইংরেজি প্রতিশব্দ কি? সেটা হচ্ছে ড্রামা। নাটকের ইংরেজি প্রতিশব্দ ড্রামা, এটা কোন ভাষা থেকে এসেছে? গ্রিক ভাষা থেকে এসেছে। ড্রামা অর্থ হচ্ছে অ্যাকশন বা কোনো কিছু করা। ড্রামাসে অর্থ কি? অ্যাকশন বা কোনো কিছু করা। তারপরের প্রশ্ন, নাটক, নাট্য, নট, নটা, এগুলো সব কোন ধাতু থেকে এসেছে? নট ধাতু থেকে এসেছে। তারপরে কি? নাটক কেমন শিল্পকর্ম? একটা ত্রিমাত্রিক শিল্পকর্ম। আমরা যখন গল্প উপন্যাস পড়ি সেটা কি বলো দেখি? সেটা ডাবল ডাইমেনশনাল। কয় ডাইমেনশনাল? 2 ডাইমেনশনাল। এটা বলা এবং শোনা যায়, বাট দেখা যায় না। কি করা যায় না? দেখা যায় না। এটাকে পড়া বা বলা এবং শোনা যায়, বাট কি করা যায় না? দেখা যায় না। তাহলে যদি বলি উপন্যাস কয় মাত্রিক একটা সাহিত্যকর্ম? উপন্যাস একটা হচ্ছে দ্বিমাত্রিক, 2D। আর অপরদিকে নাটক কয় মাত্রিক শিল্পকর্ম? নাটক হচ্ছে একটা ত্রিমাত্রিক শিল্পকর্ম। কয় মাত্রিক শিল্পকর্ম? ত্রিমাত্রিক শিল্পকর্ম। ওকে,
ঠিক আছে, তারপরে নাটকের প্রকৃত যথার্থ। এখন তুমি একটা নাটক লিখলা, হ্যাঁ নাটককে তুমি পড়তে পারবা, বাট নাটককে বানানোই হয় মঞ্চে পাবলিশ করার জন্য, দর্শককে দেখানোর জন্য, তাই না? তাহলে সেই বিষয়টা নিয়ে ক্লাস কয়টা পর্যন্ত হবে? আচ্ছা দেখি তো, তোমাদের সুফিয়ান স্যারের ক্লাস আছে আজকে? সুফিয়ান স্যারের ক্লাস আছে, তাহলে আজকে 11টা পর্যন্ত ক্লাস হবে। ওকে, কি বলছি তোমাদের, বাংলাবিদের মতন অবস্থা হবে তোমাদের, বাংলায় ডুবে যাবা। এই টানা উইক যেটা চলতেছে সেখানে কি তোমরা বাংলার অনন্ত মহাকালে ডুবে যাবা। ওকে, ঠিক আছে, তাহলে চলো যেখানে আমরা ছিলাম, নাটকের কি বলো দেখি, নাটকের প্রকৃত ও যথার্থ পরিবেশনা স্থল হচ্ছে মঞ্চ। নাটকের যথার্থ পরিবেশনা স্থল কি? মঞ্চ। ওকে, তারপরে চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। একটি সার্থক নাটকের গঠনে কয়টা জিনিস? মাত্র 4টা। একটা সার্থক উপন্যাসে কয়টা? 6টা। সার্থক নাটকে আমরা কয়টা পাবো? 4টা। কয়টা পাবো? 4টা। কি কি? প্লট বা আখ্যান, চরিত্র, সংলাপ, পরিপ্রেক্ষিত। ওকে, ঠিক আছে, তারপর এটা দরকার নাই আমাদের। এরপরে আমরা চলে যাই কাহিনী, চরিত্র, সংলাপ এবং গতি নাটক ও উপন্যাসের কমন বিষয়। কাহিনী, চরিত্র, সংলাপ, গতি নাটক ও উপন্যাসের সাধারণ বৈশিষ্ট্য। তারপরে এইগুলো দ্বন্দ্ব, জটিল, আউল ফাউল কথা পড়তে হবে না। তারপরে নাটক ও উপন্যাসের এই পার্টটা কার জন্য? যারা ঢাবির রিটেন পড়বা, নাটক ও উপন্যাসের সম্পর্ক দেখাও। আজকে আমরা রিটেন ক্লাসের একটু প্রিপারেশন নিব এইটুক পার্টে। যত ঢাবির লিখিত পরীক্ষা দেখবা সেখানে তুলনামূলক আলোচনা, কি বলো দেখি, তুলনামূলক আলোচনা ঢাবির জন্য দ্য মোস্ট কি টপিক, মোস্ট ভাইরাল টপিক তোমাদের কথায় বলতে পারো। তো তুলনামূলক আলোচনায় এ পর্যন্ত কোথাও পড়ছো কিনা জানি না, আমি পড়াবো উপন্যাস ও নাটকের তুলনা, পার্থক্য বা সম্পর্ক। ঠিক আছে, অর্থাৎ উপন্যাস আর নাটকের তুলনামূলক আলোচনাটা আমরা এখন পড়ব। এটা পারলে তোমরা সবাই কি করে ফেলো, তোমরা সবাই হচ্ছে, এটাই শিটে আসে না তোমাদের? শিটে তো আমার দেওয়ার কথা, আমি ওই রিটেনের কথা ভেবেই এটা শিটে দিয়েছিলাম। আচ্ছা থামো, নাই শিটে এটা নাই, এটা স্ক্রিনশট তুলে নাও ভাইয়া। নাটক উপন্যাসের সম্পর্ক বা তুলনামূলক আলোচনা এটা অবশ্যই পড়বা। কেন? কারণ দেখো ঢাবির প্যাটার্নটা ছিল এমন, শুরু করে একটা গল্প দিয়ে, তারপরে কবিতায় যায় পরের বছর, তারপরের বছর যায় একটা প্রবন্ধ মানব কল্যাণে। যেহেতু প্রবন্ধের এরাটা শুরু করছে, তাহলে আরেকটা প্রবন্ধে যাইতে পারতো আমার পথ। আমি এটা গতবারে বললাম এবং পরে দেখা যায় ঠিকই আমার পথে প্রবন্ধটা দিয়ে দিছে। এখন তো সিলেবাস থেকে তোমাদের বইয়ের প্রবন্ধ শেষ, তুলে নিছো না স্ক্রিনশট? ওকে, এখন তো তোমাদের সিলেবাসে কি, এখন তো তোমাদের সিলেবাসে ওই দুটো প্রবন্ধই হয়ে গেছে। ঢাবি কখনো রিটেনে কোশ্চেন রিপিট করে না, তাই এবারে চান্স আছে উপন্যাস বা নাটকের এরিয়া থেকে একটু ঘুরে আসতে। এখন ঢাবি যদি এই এরিয়াতে ঘুরে আসে, তাহলে 2 মার্কের একটা কোশ্চেন বা 4 মার্কের একটা কোশ্চেনে এই জিনিসটা ঢুকাবেই, উপন্যাস এবং নাটকের মাঝে সম্পর্ক কি। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, তো সেই জায়গা থেকে আমরা পাবো কাহিনী, চরিত্র, সংলাপ, গতি এবং গতি। এই 4টা, কয়টা জিনিস? 4টা জিনিস আমার সাথে মুখস্থ করে ফেলো। একটা কাহিনী, কাহিনীর উপর চরিত্র থাকবে, চরিত্ররা কথা বলবে এবং এই কথাটা চলতে থাকবে। সিম্পল হিসাব, কাহিনী থাকবে, কয়েকটা ক্যারেক্টার থাকবে, অমুক তমুক জমুক, তারা কথা বলবে মানে সংলাপ থাকবে, চলতে থাকবে মানে গতি থাকবে। 4টা জিনিস, এই 4টা জিনিস নাটকেও আছে, উপন্যাসেও আছে। কাহিনী, চরিত্র, সংলাপ আর কি, কাহিনী, চরিত্র, সংলাপ আর গতি, এই 4টা জিনিস দুটোই কি নাটক এবং উপন্যাসের সাধারণ বৈশিষ্ট্য।
ঠিক আছে। তারপরে কি, তারপর উভয় শিল্পে কি মানব মনস্তত্ত্ব, প্রেম, মহত্ব, দেশ, ঈর্ষা, লোভ, অন্যান্য মৌলিক প্রবৃত্তি সমূহ, অর্থাৎ তোমাদের মানব মনের যত ধরনের চিন্তা চেতনা আছে সেগুলো কি বলো দেখি, সেগুলো হচ্ছে এই দুটো শিল্পের মধ্যেই পাবা। তারপরে দুই শিল্পের মধ্যেই মিলনান্ত কিংবা বিয়োগান্ত কিংবা উভয়ের সমন্বিত পরিণাম দেখতে পাওয়া যায়। অর্থাৎ উপন্যাস ও নাটকের কিন্তু একটা পরিণতি নির্দিষ্ট থাকতেই হবে। তুমি এত বড় একটা জিনিস লিখলা, লেখার পরে তুমি একটা ভালো এন্ডিং দিলা না, তাহলে হবে না। বাট আমাদের মাঝে পপুলার সব উপন্যাস এবং নাটক সবগুলো হচ্ছে বিয়োগান্ত বা ট্র্যাজেডিমূলক। তাহলে উপন্যাস বা নাটকের এন্ডিং মিলনাত্মক বা হ্যাপি এন্ডিং, ট্র্যাজেডি বা স্যাড এন্ডিং দুটোই হইতে পারে, বা দুটোর মিক্সচার একটা কিছু হইতে পারে। তারপরে কি লাস্ট হচ্ছে উভয় রূপশ্রেণী কেবল পাঠের মধ্য দিয়েও সিদ্ধ উদ্দেশ্যে চরিতার্থতা দান করতে পারে। অর্থাৎ কি, অর্থাৎ হচ্ছে দুইটাই। শুধু নাটককে অবশ্যই কি মঞ্চে অভিনয় করা হয়, কিন্তু নাটককে মঞ্চে অভিনয় না করলেও কি করা যেতে পারে, নাটককে মঞ্চে অভিনয় না করলেও সেটাকে কি করা যেতে পারে, সেটাকে হচ্ছে তোমার পড়েও উদ্দেশ্য বা যেই গল্পটা জানাতে চায় সেটা চরিতার্থ করতে পারে। তাহলে এটা কি হইল, এটা আমরা বললাম সম্পর্ক। তাহলে পার্থক্য কোথায়, পার্থক্য হচ্ছে নাটক এবং উপন্যাসের পার্থক্য অবয়বে। এই কয়েকটা শব্দ মনে রাখবার, এই পয়েন্টগুলোকেই চেঞ্জ করে দিবা। নাটকের এবং কি উপন্যাসের পার্থক্য কিসে, অবয়বে, প্রকাশে। এই দুটো শব্দ মনে রাখবা। কিভাবে অবয়বে, নাটকের যখন একটি সার্থক নাটকের ক্ষেত্রে উপন্যাসের সবগুলো উপাদান থাকলেও সেটাকে মঞ্চে অভিনয় না করলে মূল কি বলো দেখি, আরেকটা আছে উদ্দেশ্য। মঞ্চে অভিনয় না করলে নাটকের আসল স্বার্থ চরিতার্থ হয় না। তারপর উপন্যাস একটা কি মাত্রিক, দ্বিমাত্রিক সাহিত্যকর্ম, যেই জায়গায় নাটক কয় মাত্রিক, নাটক ত্রিমাত্রিক সাহিত্যকর্ম। উপন্যাসে চরিত্রের সংলাপ না থাকলেও উপন্যাসের গঠন হতে পারে চরিত্রের স্পেসিফিক বা চরিত্রের সুনির্দিষ্ট সংলাপ না থাকলে, এগুলো লিখে নোট করো। কোনো চরিত্রের বলো দেখি সুনির্দিষ্ট সংলাপ, কোনো চরিত্রের সুনির্দিষ্ট সংলাপ না থাকলেও সেটা উপন্যাস হতে পারে, কিন্তু সংলাপ ছাড়া নাটকের কথা চিন্তাও করা যায় না। এই বেসিক কিছু জিনিসগুলোকে এর সাথে মিলায় পড়বা, এটা তখন হয়ে যাবে কি নাটক আর উপন্যাসের পার্থক্য। ওকে, এবার আমরা এখন নাটকের 5টা ভাগে চলে যাব। ও আচ্ছা, রেইনবো চলে আসছে। ওকে, টমাটার বড়ে মজাদার। কি রে, এটা তো ক্যামেরা বাটনটাই নেই, এটাতে কি চাপবো? আসছে কি দেখি। আবার পড়াচ্ছি ভাইয়া, সমস্যা নাই, আসছে আসছে। আচ্ছা, আবার বলি, উপন্যাস এবং নাটকের মধ্যে যে পার্থক্যগুলো বললাম, 3টা জিনিসকে মেইন থিম করে তোমার মতো বানায় লিখবা। অবয়বে পার্থক্য, কি বলো দেখি, উদ্দেশ্যে পার্থক্য এবং কি প্রকাশভঙ্গিতে পার্থক্য। এই 3টা জিনিস মনে রাখবা। কি বলো দেখি, প্রকাশ ভঙ্গিতে পার্থক্য, অবয়বে, উদ্দেশ্যে এবং প্রকাশভঙ্গিতে পার্থক্য পাওয়া যায়। এবং আরো কিছু বেসিক পার্থক্য আমরা কি ছাড়া, ঠিক হয়ে যাবে ভাইয়া, অবভিয়াসলি আমি তো পড়াচ্ছি। আর যদি এরকম ঝামেলা হয়, বুঝতে না পারি, আমি কি তোমাকে পড়াটা না পড়ায় চলে যাব? বলো, এত কেন হাইপার হও?
তারপরে আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে সংলাপ। উপন্যাসে সুনির্দিষ্ট সংলাপ না থাকলে উপন্যাস গঠন হতে পারে। সুনির্দিষ্ট সংলাপ না থাকলেও সেটা কি, সুনির্দিষ্ট সংলাপ না থাকলেও গঠন হতে পারে। অপরদিকে নাটকের প্রাণই হলো উপন্যাস। নাটকের প্রাণ কি? নাটকের প্রাণই হলো সংলাপ, নাটকের প্রাণ কি? সংলাপ। তাহলে উপন্যাসে সুনির্দিষ্ট সংলাপ না থাকলেও হবে, আর নাটকের প্রাণ হবে সংলাপ। ঠিক আছে, এখানেই শেষ না। অ্যান্ড দ্য লাস্ট পয়েন্ট কি? লাস্ট পয়েন্ট হচ্ছে উপন্যাস একটা দ্বিমাত্রিক সাহিত্য রূপ। কয় মাত্রিক? দ্বিমাত্রিক সাহিত্য রূপ। সেই জায়গায় কি বলো দেখি? নাটক কি? নাটক হচ্ছে তোমার ত্রিমাত্রিক সাহিত্য রূপ। তারপর তোমাদের কি উপন্যাস আর নাটকের যে সংজ্ঞা পড়াইছি না, সংজ্ঞাটা লিখে দিবা, তাইলেই হবে। নাটকের সংজ্ঞা লিখে দিবা, উপন্যাসের সংজ্ঞা লিখে দিবা, তোমাদের সম্পর্কও পড়া শেষ হয়ে গেল, পার্থক্য পড়া শেষ হয়ে গেল। ওকে, ঠিক আছে। লাইফে সব কিছুকে সহজভাবে নিবা, সহজভাবে নিবা, সহজভাবে চলবা। ওকে, সবার রাতে কমেন্ট করে ডিলিট করে দাও কেন? সৎসাহসটা কোথায় ফেলে রাখো? মানে হুট করে একটা কথা বলে ফেলো, তারপর আবার কমেন্ট ডিলিট করে ফেলো, তাই না? ওয়েট রাখো। শুধু আলসি লাগে আর কি ভাইয়া? পার্থক্য তো লিখতে পারিনি, আমি তো পার্থক্য পড়াই দিলাম। ওকে, ঠিক আছে। তোমাদের না ওটা সি ইউনিটে একজন অতিরিক্ত পরিমাণে উদ্যমী হয়ে উঠছিল। বয়সটা তোমাদের 18 বছর বয়স, কানে কুমন্ত্রণা আসবেই এবং কুমন্ত্রণার কাজও করবা। এখন পড়ায় মনোযোগ দাও। নাটককে কয় ভাগে ভাগ করা হয়? নাটককে 5 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? 5 ভাগে। সেটা কি কি? ট্র্যাজেডি, কমেডি, মেলোড্রামা, ট্র্যাজিকমেডি আর প্রহসন। কয় ভাগে? 5 ভাগে। কয় ভাগে? ট্র্যাজেডি, কমেডি, মেলোড্রামা, ট্র্যাজিকমেডি আর প্রহসন। ওকে, আমরা এখন বেসিক জিনিসটাতে চলে যাই। দেখো, ট্র্যাজেডিটা পড়া শুরু করি। এটাই এই জায়গার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সব পপুলার নাটকের মধ্যে 90%ই হচ্ছে ট্র্যাজেডি। ট্র্যাজেডি কি? আগে ট্র্যাজেডিটা শুরুর একটু ইতিহাস আছে, আমাদেরকে সেটা পড়তে হবে। ট্র্যাজেডি শুরুর ইতিহাসটা হচ্ছে যে আগে একদম শুরুর দিকে দেবদেবীর উদ্দেশ্যে যখন ছাগল, ভেড়া ইত্যাদি বলি দেওয়া হতো, তখন কিছু তাদের দৈনন্দিন জীবনের কিছু অভিনয় করে দেখাতো। সেখান থেকেই আমরা কি ট্র্যাজেডির প্রথম জন্মটা পাই। ট্র্যাজেডি নাটকের মূলে আছে ব্যক্তি আত্মার দ্বন্দ্ব, বিক্ষুব্ধ, তীব্র যন্ত্রণার হাহাকার। সোজা কথা, ট্র্যাজেডি গল্পে আমরা দুটো ক্যারেক্টারের কি পাবো? কুমন্ত্রণার পুরস্কার হচ্ছে চটকানা। ওকে, তাহলে যেখানে ছিলাম হইছে না? তোদের কমেন্ট পড়লে আমার পড়ার থেকে মুডটাই উঠে যায়। এত কথা বলার, এত বড় বড় কমেন্ট লেখার টাইম যে কই পায়, আর যখন প্রশ্নের উত্তর জিজ্ঞেস করি গায়েব হয়ে যায়। পড়ায় মনোযোগ দাও, আর কমেন্ট দেখতেছি না। ট্র্যাজেডি নাটকের মূলে আছে কি? ব্যক্তি আত্মার দ্বন্দ্ব, বিক্ষুব্ধ, তীব্র যন্ত্রণা আর হাহাকার। ট্র্যাজেডির সংজ্ঞার্থ প্রদান করেন কে? কার কাছ থেকে ট্র্যাজেডির একটা সুন্দর সংজ্ঞা পাওয়া যায়? সেটা হচ্ছে আমাদের অ্যারিস্টটলের কোন বই? পয়েটিক্স গ্রন্থ থেকে, সি ইউনিট। কেউ চাইলে এটা স্কিপ করতে পারো, এখন যেটা পড়াচ্ছি, বাট বেসিক নাটক তোমাদেরকে পড়তে হবে। এখন সিলেবাসে আছে, এটা তোমাদের জন্য অবশ্যই বলবো, তেমন একটা গুরুত্বপূর্ণ নয়। ক্লাসে যেহেতু এসেছো, একটু দেখে যাও, ভাইয়ার সাথে রিডিং করে যাও, মনে থাকলো বা কোনো একটা পিকুলিয়ার কোশ্চেন করলে তুমি প্রশ্নকর্তাকে বলতে পারবা না যে এই শালা আমার এইটাই প্রশ্ন এরকম করছিস কেন। করতে পারবা? পারবা না। তো এটাই হচ্ছে বিষয়, আমি তোমাদেরকে আবারও ক্লিয়ার করে দিচ্ছি। তো চলো এখন আমরা এই জায়গায় মনোযোগ দিই।
দেবদেবীর উদ্দেশ্যে ছাগল ভেড়া প্রভৃতি বলি দেওয়া থেকে কি শুরু? ট্র্যাজেডির শুরু। ট্র্যাজেডির নাটকের মূলে আমরা কি কি পাবো? ব্যক্তি আত্মার দ্বন্দ্ব, ব্যক্তির সাথে নিজের আত্মা বা সত্তার দ্বন্দ্ব হবে, ব্যক্তি ব্যক্তিতে দ্বন্দ্ব হবে, তারপরে হাহাকার কষ্ট এসবগুলো পাবো। ঠিক আছে, তারপরে কি ট্র্যাজেডির আমরা পূর্ণাঙ্গ সংজ্ঞা কার কাছ থেকে পাবো? অ্যারিস্টটল। তার কোন বই থেকে? পয়েটিক্স গ্রন্থ থেকে। কত খ্রিস্টাব্দ? 350 খ্রিস্টাব্দ। এবং একই সাথে কে অনুবাদ করে বলো দেখি? A.H. বুচার পয়েটিক্স গ্রন্থটা অনুবাদ করে। ওকে, ঠিক আছে। তারপরে চলো এইবারে ট্র্যাজেডির আসল রূপ, যেখান থেকে অ্যাডমিশনে 2টা এমসিকিউ আসছিল। কয়টা? 2টা। এই ট্র্যাজেডির একটা জায়গা থেকে 2টা এমসিকিউ আসছিল, যেখান থেকে আমরা নেমেসিসকে পাবো। কাকে পাবো? নেমেসিস। খুবই একটা গুরুত্বপূর্ণ শব্দ এখানে। তো মাথায় রাখো, নায়ক বা নায়িকা মুখ্য করুণ রস পরিবেশনই ট্র্যাজেডির ধর্ম। অ্যাডমিশনে আসা প্রথম কোশ্চেন, ট্র্যাজেডির ধর্ম কি? করুণ রস পরিবেশন। ট্র্যাজেডির ধর্ম কি? করুণ রস। রস মানে জানি সাহিত্যের ভিতরে লুকায়িত যে মেসেজ বা বার্তা থাকে, যেটা আমাদের মাঝে ভিন্ন ধরনের অনুভূতি জাগায়, সেটাই হচ্ছে রস। এই রস আবার সেই ফলের রস না, বলতে পারো রস শব্দটাই জুস, যেরকম কি একটা ফলকে নিংড়ায় নির্যাসটা বের করে নেওয়া, একটা উপন্যাস নাটক বা যেই সাহিত্য পড়বা সেটাকে নিংড়ায় সেখান থেকে যে রসটা পাবা সেটাই সাহিত্যের রস। ঠিক আছে, ওকে। তো যেখানে ছিলাম করুণ রস, তাহলে ট্র্যাজেডির ধর্ম কি? ট্র্যাজেডির ধর্ম হচ্ছে করুণ রস পরিবেশন। কি বলো দেখি? করুণ রস পরিবেশন। এবং সাহিত্যের মধ্যে প্রধান কি? রসই প্রধান, ওই একই জিনিস। তারপরে গ্রিক ট্র্যাজেডিতে নিয়তির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে জেনে রাখবা ট্র্যাজেডি 2টো ধারায়, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তো এখান থেকে ট্র্যাজেডি 2টা রাস্তায় ভাগ হয়ে যাবে। একটা নিয়তির রাস্তায় গ্রিক ট্র্যাজেডিতে, আরেকটা চলে যাবে কার রাস্তায়? আরেকটা চলে যাবে শেক্সপিয়ারের রাস্তায়, বলছি সেটাতে। তো গ্রিক ট্র্যাজেডিতে যে নিয়তির আলোচনা আছে, সেখান থেকে আমরা পাবো নেমেসিস। এটা তোমার রিটেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, ইউনিটের জন্য। নেমেসিস কি? একদম ভালোভাবে পড়ে ফেলো। কি বলো দেখি? নিয়তি অতীতে জ্ঞাত বা অজ্ঞাত সারে কোনো মানুষের দ্বারা সংঘটিত কোনো অপবাদের শক্তিস্বরূপ তাকে গ্রাস করে। অপবাদ এবং অপরাধ দুটোই লেখো, অপবাদ এবং অপরাধ। অপরাধের শাস্তি স্বরূপ, এই শাস্তি, শক্তি স্বরূপ লিখছে কেন? শাস্তি স্বরূপ তাকে গ্রাস করে। কি করে? গ্রাস করে, যাকে গ্রিক ট্র্যাজেডিতে বলা হয় নেমেসিস। তাহলে নেমেসিসের আমি অর্থটা এখন ক্লিয়ার করে দিই। সোজা কথা, গ্রিক যতগুলো ট্র্যাজেডি ছিল সেখানে নেমেসিসকে এত বড় করে তুলে দেখানো হতো যে নাটকটা এমন ছিল, একজন কোনো একটা অপরাধ করছে, কাউকে কোনো অপবাদ দিয়ে গেছে, সেগুলো দেওয়ার পরে একটা সময় সৃষ্টিকর্তার পক্ষ থেকে, আমরা বলি না কার্মা হিটস ব্যাক, তো সেরকম সৃষ্টিকর্তার পক্ষ থেকে বা অলৌকিকভাবে তার সেই যে কুকর্ম করছে, সেই কুকর্মর একটা খারাপ ফলাফল বা ভুল করেও যদি কোনো একটা ভুল কাজ অতীতে করে ফেলছে, লাস্টে দেখা যায় ফিউচারে ভালো লাইফ লিড করতে করতে ওই কুকর্মটাই আধ্যাত্মিকভাবে এসে কি হয়ে যায়? তার লাইফ নষ্টের কারণ হয়ে যায়। তো এই যে জিনিসটা, এটাই তখন গ্রিক ট্র্যাজেডিতে এই বিষয়টা নিয়তি, কার্মা হিটস ব্যাক। কার্মা মানেও কি? নিয়তি, অর্থাৎ নিয়তির লিখন খণ্ডানো যায় না। তুমি যা কর্ম করছো সেটার ফল তুমি পাবা এবং সেটা আধ্যাত্মিকভাবে আসবে, এই ধরনের লেখা চিন্তা কেউ কোথায় ছিল? নেমেসিস বা গ্রিক ট্র্যাজেডিতে ছিল। এটা অনেক পপুলার ছিল। এবং গ্রিক ট্র্যাজেডির মর্মবাণী কি? গ্রিক ট্র্যাজেডির মর্মবাণী হচ্ছে মানুষ কোনোভাবেই নেমেসিসকে এড়াতে পারবে না। অর্থাৎ তুমি কোনো অপরাধ করবা, সেটার শাস্তি স্বরূপ তোমার লাইফ নষ্ট হয়ে যাবে এবং সেটাকেই সাহিত্যিকরা গল্প বানায় দেখাবে। অর্থাৎ গ্রিক ট্র্যাজেডি অনুযায়ী মানুষ কোনোভাবেই কি তার নেমেসিসকে এড়াতে পারে না বা তার নিয়তিকে এড়াতে পারে না। ওকে,
ক্লিয়ার? ওকে, ঠিক আছে। তাহলে আমরা যে জায়গায় আসলাম, আমরা আসলাম ট্র্যাজেডির মাঝে ফার্স্ট পার্ট। তো এই জায়গায় ফার্স্ট এমসিকিউ হচ্ছে ট্র্যাজেডির ধর্ম কি? করুণ রস পরিবেশন। গ্রিক ট্র্যাজেডির ধর্ম কি? মানুষ কখনোই নেমেসিসকে এড়াতে পারে না। তারপরে এই সব ধারণার বাইরে আমরা একটা নতুন নাটক পাবো, সেটা কে করেন? ভিন্ন আদর্শ প্রতিষ্ঠা করেন আমাদের শেক্সপিয়ার বাবাজি। কে সেটা? আমাদের শেক্সপিয়ার বাবাজি। ওকে, শেক্সপিয়ার বাবাজি কি করলেন, যে তিনি আর ওই আধ্যাত্মিক ব্যাপার স্যাপার আনলেন না, যে আমি অতীতে কোনো একটা ভুল করছি, সেটার শাস্তি স্বরূপ আমার পতন ঘটলো, আমার জীবনে করুণ কিছু ঘটে গেল না। তিনি একটা নতুন ধারা বের করলেন, যেখানে আমরা একটা শব্দ পাবো, ইরর অফ জাজমেন্ট। কি বলো দেখি? ইরর অফ জাজমেন্ট। এখানে তিনি আর ওই আধ্যাত্মিক ব্যাপার স্যাপারে বিশ্বাস না করে ইরর অফ জাজমেন্ট বা বিবেচনাগত ভুল, অর্থাৎ নায়ক নায়িকা প্রায় কি নিজেদের বিবেচনাগত ভুলের কারণে বা কোনো সিদ্ধান্ত নিতে ভুল হওয়ার কারণে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তারা হচ্ছে কি ইরর অফ জাজমেন্টের জন্ম দেয় এবং তাদেরকে চরম মৃত্যু যন্ত্রণায় নিপতিত হতে হয় বা সামাজিক বঞ্চনা এইসব কিছুতে তাদেরকে পড়তে হয়। অর্থাৎ দৈব নয়, মানুষের দুর্ভাগ্যময় পরিণতির কারণ মানুষ নিজেই। এতক্ষণ কি ছিল, যে দৈব বা আধ্যাত্মিকভাবে সৃষ্টিকর্তার দিক থেকে তারা শাস্তি দিয়ে দিবে দুনিয়াতে। এখন শেক্সপিয়ার যখন নাটক করতে আসলো, তখন তিনি কি বাস্তবিক কথাবার্তা বলা শুরু করলেন, যে মানুষ বা নায়ক নায়িকা তাদের কৃতকর্মের কারণে বিবেচনাগত ভুল বা ইরর অফ জাজমেন্ট ক্রিয়েট করবে এবং সেটার ফলস্বরূপ তুমি ভুল করলে ভুলের ফল পাবা এবং সেই ভুলটার কারণেই লাস্টে তার লাইফে ট্র্যাজেডি দেখা যাবে। তার করুণ মৃত্যু হতে পারে, সামাজিকভাবে বঞ্চিত হতে পারে, সামাজিক অনেক সমস্যার সম্মুখীন হতে পারে। ঠিক আছে? ওকে, তো এই সব আলোচনা মধ্য দিয়েই আমরা পাবো আমাদের সিরাজউদ্দৌলা নাটকে, এবং সিরাজউদ্দৌলার নাটকেও আমরা ইরর অফ জাজমেন্ট পাবো, যে কারণে সিরাজউদ্দৌলার নাটক আমাদের একটা কি বলো দেখি, ট্র্যাজেডি নাটক। এবং সেই নাটক নিয়ে আরও আলোচনা আছে, সেটা আমি ক্লিয়ার করে দেব। তাহলে নাটকের ভাগ কয়টা? 5টা। মনে আছে? ট্র্যাজেডি, কমেডি, মেলোড্রামা, ট্রাজিক মেডি এবং প্রহসন। মনে আছে? একটু মনে করো। ওকে, ঠিক আছে। বিখ্যাত কিছু ট্র্যাজেডি নাটক নামগুলো সব মুখস্থ করতে হবে, বাট শেক্সপিয়ারের নাম ভোলাই যাবে না। শেক্সপিয়ারের হ্যামলেট তো নাটকের একদম কি বলতে পারো, হ্যামলেট হচ্ছে নাটকের একদম আদিগন্ত সূর্যের মতো। ঠিক আছে? হ্যাঁ, সিরাজেরও বিবেচনাগত ভুল ছিল। ইয়েস, সেটা নিয়ে আমরা পড়বো অবশ্যই। ইরর অফ জাজমেন্ট ছিল তো, সেটাও আমরা পড়বো। শেক্সপিয়ার রচিত কি? হ্যামলেট, ম্যাকবেথ আর সফোক্লিস। এই ইউনিট তোমাদের এটার দরকার নেই, এই সাহিত্যগুলোর নাম একটাও দরকার নেই। এই পার্টটা তুমি স্কিপ করো। ভাইয়ার চেহারার দিকে, হ্যালো ভাইয়া, আমার দিকে তাকায় থাকো। ওকে, ঠিক আছে? তাহলে এইটুকু পড়বা। তারপরে এই পার্টটাতে আবার চলে আসি কমেডি। কমেডিটা খুবই সহজ। কমেডির পরিসমাপ্তি হবে আনন্দে বা মিলনে। কমেডি মানেই হচ্ছে হাসির নাটক। এখানে আলাদা করে তোমাকে জীবনের কোনো কঠিন বিষয় তুলতে পারবা না, অন্য কোনো কঠিন বিষয়ের আলোচনা করতে পারবা না। কমেডিতে জীবনের সবচেয়ে সহজ এবং হাস্যরসপূর্ণ দিকটাকে তুলে ধরতে হবে। ছোট্ট কথা, কমেডির এন্ডিং হবে আনন্দে বা মিলনে, এবং একই সাথে জীবনের সহজ হাস্যরসাত্মক, জীবনের সিলি কিছু কাজ যেটা দেখে মানুষের হাসি পায়, এরকম কিছু নিয়েই কি হয়ে যাবে, কমেডি নাটক। ওকে, ঠিক আছে। তারপরে এখানেও আমরা শেক্সপিয়ারকে পাবো। নাটক বললে শেক্সপিয়ার সবার আগে। টেমিং অফ দ্য শু, মার্চেন্ট অফ ভেনিস এবং কমেডি অফ এররস। কি বলো দেখি? টেমিং অফ দ্য শু, মার্চেন্ট অফ ভেনিস, কমেডি অফ এররস। ওকে, ঠিক আছে। তারপরে মেলোড্রামা। এইবারে আমি হচ্ছে সিরাজউদ্দৌলা নাটককে একদম সার্ফ এক্সেল ছাড়া ধুয়ে দিব। কেন ধুয়ে দিব বুঝবা এখনই। মেলোড্রামা, একে কি বলে, অতি নাটকও বলা চলে। মেলোড্রামার আবেগের উৎকট প্রাধান্য থাকে। এটি বিয়োগান্ত নাট্যশ্রেণী।
তো মেলোড্রামা, ধরো বাপ মা সেই পড়াইছে ছেলেকে, ছেলে হবে ডাক্তার, ছেলে মেডিকেলে চান্স পায় নাই, ছেলে প্রাইভেট মেডিকেলে পড়ে MBBS পাস করতে পারে নাই, সে তখন একটা দাতব্য চিকিৎসালয় খুলে বসে আছে, টাকা আছে, বড় একটা হসপিটাল দিছে, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে একটা MBBS ডাক্তার যে পরিমাণে প্র্যাকটিস করে তার মতন সে কি হতে পারবে? পারবে না। সেম কাহিনী মেলোড্রামার, সে স্বপ্ন হয়েছে কি ময়ূর হওয়ার, কিন্তু আসলে হচ্ছে সে কাক। অর্থাৎ ট্র্যাজেডি নাটক হওয়ার জন্য তোমাকে অবশ্যই অবশ্যই কি বাস্তবিক হইতে হবে। কি হইতে হবে? বাস্তবিক হইতে হবে, এবং অতি মাত্রায় হওয়া যাবে না। মেলোড্রামার অপর নাম কি? মেলোড্রামার অপর নামই হচ্ছে অতি নাটক। অর্থাৎ তোমাকে এখানে একদম এক্সেসিভ আবেগ দেখায় দিবে। ট্র্যাজেডিকে রিয়ালিস্টিক বানানোর যে কিছু জায়গা এলিমেন্টগুলো আছে এগুলো থাকবে না, জাস্ট ডিরেক্ট একমাত্রিক একটা নর্মাল নাটক লিখে সেটাকে ট্র্যাজেডি বানানোর চেষ্টা করবে, কিন্তু হয়নি। সেটাই হচ্ছে মেলোড্রামা। অর্থাৎ হইতে চাইছিল ময়ূর, আসলে সে কাক। ক্লিয়ার? তাহলে মেলোড্রামা হচ্ছে অতি নাটক, যেখানে আবেগের অতি পরিমাণে উৎকট থাকবে, যেখানে বাস্তবিক প্রমাণ পাওয়া যাবে না, তুলনামূলক আলোচনা পাওয়া যাবে না, শুধু একমাত্রিক একটা নাটক, যেটা ট্র্যাজেডি বিয়োগান্তকী হবে, বাট ট্র্যাজেডি হইতে পারবে না, তাকে বানাই দিবে কি? মেলোড্রামা, ওভার নাটক। ঠিক আছে? ওকে, এখন আমাদের সিরাজউদ্দৌলা নাটক ভাইয়া সেম রাস্তায় আগাচ্ছিল। ট্র্যাজেডিতে অবশ্যই প্রত্যেকটা ক্যারেক্টারের শেডগুলো দেখাতে হয়। যখন তুমি উপন্যাস লিখতেছো তুমি নিজে একটা গল্প বলতেছো, বা নাটকে তুমি প্রত্যেকটা ক্যারেক্টারকে সামনাসামনি দেখবা, তাদের কথা দিয়ে তুমি গল্পটাকে বুঝবা। নাটকে আলাদা করে তোমার গল্প ব্যাখ্যা করা থাকে না, রাইট? তাহলে এই যে জায়গাটা আছে, এইখানে এসেই একটা ট্র্যাজেডি নাটকে প্রত্যেকটা ক্যারেক্টারের দুটো শেড থাকতে হয়। প্রথম ভুল আমাদের সিরাজউদ্দৌলা নাটকের বলি, অনেক বড় একটা ভুল আছে। সেটা কি? সিরাজউদ্দৌলা নাটকের সবগুলো চরিত্র একমুখী বা একমাত্রিক। সিরাজউদ্দৌলা মানেই ভালো। সিরাজউদ্দৌলার কোনো খারাপ দিক কি থাকতে পারে না? থাকতেই পারে। অর্থাৎ যারা ভালো তারা ভালোই, সিরাজউদ্দৌলা ভালো, তারপর কি তার হচ্ছে সাগরেদরা ভালো, তার সাথে তোমার লুৎফা, এরা সবাই ভালো। যারা ভালো তারা ভালো। অপরদিকে মীরমর্দন মানেই খারাপ, মির্জাফর মানেই খারাপ, রায়দুল্লভ মানেই খারাপ। এদের আর কোনো শেড নাই। পুরো নাটকটাকে একমাত্রিক, একদিক ভালো একদিক খারাপ বানাই ফেলছে, কমপ্লেক্স কিছু নিয়ে আলোচনা করে নাই। তারপরে কি? তারপরে হচ্ছে সিরাজউদ্দৌলা যে মূল চরিত্র, তার যে কি বলো দেখি, তার যে একটা ব্যক্তিত্ব গঠন করতে হবে, তার যে একটা ব্যক্তিত্ব গঠনের জায়গা দিতে হবে, সেমন কোনো জায়গাও দেওয়া হয়নি। এই যে সব ভুলের কারণে সেটা কোথায় চলে গেছে? সেটা মেলোড্রামার দিকে চলে গেছিল। বাট একটা জিনিস শেক্সপিয়ারের একটা কথা মনে রাখছে, সেটা কি? এখানে সিরাজউদ্দৌলার বিবেচনাগত ভুল বা ইরর অফ জাজমেন্ট, কি বলো দেখি? ইরর অফ জাজমেন্ট, সিরাজউদ্দৌলার ইরর অফ জাজমেন্ট, সিরাজউদ্দৌলার ইরর অফ জাজমেন্ট যে আছে সেটাকে খুব সুন্দরভাবে, সিরাজউদ্দৌলার ইরর অফ জাজমেন্টটাকে খুব সুন্দরভাবে প্রকাশ করতে পারছে বলেই এটা ধুকে ধুকে একটা ট্র্যাজেডি নাটক হয়ে গেছে। এটা কি হয়ে গেছে? ধুকে ধুকে একটা ট্র্যাজেডি নাটক হয়ে গেছে। ঠিক আছে? যেমন ঘসেটি মানেই খারাপ, ঠিক আছে, তাই না? তো এই যে জায়গায় আছে সেই জায়গা নিয়ে আমরা জানবো আমাদের সিরাজউদ্দৌলা নাটকে। তাহলে কি একটা ট্র্যাজেডি, সেটা মেলোড্রামা হইতে চাইছিল বাট হয়নি। কেন? সিরাজউদ্দৌলার ইরর অফ জাজমেন্টটা খুব কঠিন ভাষায় সে দেখায় দিতে পারছে। এখন বলো সিরাজউদ্দৌলা নাটকে সিরাজউদ্দৌলার ইরর অফ জাজমেন্ট বা বাংলায় কি বলো দেখি? বিবেচনাগত ভুল কোনটা ছিল? সিরাজউদ্দৌলা নাটকে সিরাজের ইরর অফ জাজমেন্ট বা বিবেচনাগত ভুল কি ছিল? না সিরিয়াসলি
ঘসেটি বেগমকে যে বলছে তার কাছে তার ছেলে, তার সম্মানের একটা চিন্তা, বা তার ছেলের সাথে যদি কথোপকথন দিত, হ্যাঁ সবাই খারাপ, কিন্তু খারাপ মানুষেরও কি নিজের একটা উদ্দেশ্য থাকে। এই জন্য আমরা মার্ভেলের মুভিকে এত পছন্দ করি। তুমি দেখো থ্যানোস একটা ভিলেন, এটা একটা হিন্দি মুভি হইতো, ওকে বানায় দিত এমন খারাপ, মেয়েকে ধরে নিয়ে যাচ্ছে, একে মারতেছে, ওকে মারতেছে, ও কারো পেটে ঢুকায় দিচ্ছে, ওর কোনো ভালো ক্যারেক্টার ডেভেলপমেন্ট নাই, এরকম না। বাট মার্ভেল মুভিতে দেখো থ্যানোস পুরো পৃথিবীর অর্ধেক মানুষকে একটা চুটকিতে গায়েব করে দিচ্ছে, তারপরে আমাদের থ্যানোসকে ভালো লাগে, কারণ হি হ্যাজ এ গ্রেটার রেসপন্সিবিলিটি, তার একটা থিঙ্কিং ছিল আলাদা। এই জিনিসটাকেই হচ্ছে যখন তুমি আনতে পারবা, দেন আমরা প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে রিলেট করতে পারি, ভিলেনকে ঘৃণা করলেও একদম সেই লেভেলের ঘৃণা করতে পারি এবং তার প্রতি একটা অ্যাট্রাক্টেড হয়। এটাই হচ্ছে ট্র্যাজেডিকে অন্যের সামনে ভালোভাবে দেখানোর একটা নিয়ম, তাই না? তো বলো দেখি, এখন দেখি মানুষকে বিশ্বাস করা এবং দোষ না দেখা। হ্যাঁ, এই যে কাছাকাছি, তো বলে দেই সিরাজউদ্দৌলা নাটকে আমাদের ইরর অফ জাজমেন্ট বা বিবেচনাগত ভুল কি ছিল বলো দেখি? আপনজনদের পরিত্যাগ করতে না পারা ও শাস্তি না দেওয়া। কি বলো দেখি? আপনজনদের বিশ্বাসঘাতকতা সত্ত্বেও তাদেরকে পরিত্যাগ করতে না পারা এবং একই সাথে কি বলো দেখি তাদেরকে শাস্তি দিতে না পারা। ওকে, কারণ সিরাজ জানতোই তার বিরুদ্ধে কি হচ্ছে, তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, সে কঠিন কোনো স্টেপ নেয়নি, এটার পরিণতি সে পরবর্তীতে পেয়ে যায়। ঠিক আছে, ওকে। তারপরে চলো ট্র্যাজিক মেডি খুবই সহজ। ট্র্যাজেডির গুরুগম্ভীর পরিবেশকে খানিকটা লঘু করার উদ্দেশ্যে ট্র্যাজিক মেডিতে কি বলো দেখি? ট্র্যাজেডির মধ্যেই আরেকটা ধারা হচ্ছে কি ট্র্যাজিক মেডি, সেটা হচ্ছে কি যেখানে গুরুগম্ভীর বিষয়ের আলোচনা থাকবে, বাট মাঝখানে কিছু ক্যারেক্টার আসবে যে এই যে কঠিন সময়টাকে একটু হাস্য রসাত্মকভাবে দেখাবে। এই ধারার নাটক খুব কম থাকে। অনেকে ট্র্যাজিক মেডির বদলে আরেকটা জিনিস ইউজ করে ট্র্যাজেডির ভিতরে, সেটা কি বলো দেখি? সেটাকে নাম দেওয়া হয়েছে ড্রামাটিক রিলিফ। কি বলো দেখি? ড্রামাটিক রিলিফে ট্র্যাজিক মেডি ব্যবহার করে থাকে। এখন আমাকে বলো, আমাদের সিরাজউদ্দৌলা নাটকেও ট্র্যাজিক মেডি অল্প একটু ছিল, খুব বেশি ছিল না, দিতে পারতো, তো সেটা কে বলো দেখি? সিরাজউদ্দৌলা নাটকে ড্রামাটিক রিলিফ দেয় কে, বা সিরাজউদ্দৌলা নাটকে নাট্য কি প্রশান্তি, নাট্যমূলক প্রশান্তি দেয় কে বলো দেখি? অদূরদর্শিতা না, অদূরদর্শিতা হবে না, বরং সিরাজউদ্দৌলার কি বলো দেখি? সোজা কথা, আপনজনকে পরিত্যাগ করতে না পারা এবং তাদের প্রতি সিরাজউদ্দৌলার দূরদর্শিতা অনেক কি ছিল, কিন্তু সে আপন মানুষকে বেশি বিশ্বাস করত যে। ওকে, সেটাই। ইয়েস, রাইসুল জুহালার মতো চরিত্র। কি বলো দেখি? রাইসুল জুহালার মতো চরিত্র হচ্ছে সিরাজউদ্দৌলা নাটকের ইউনিট, এগুলো তোমাদেরও পড়া, নোট করে ফেলো। রাইসুল জুহালার মতো চরিত্র হচ্ছে সিরাজউদ্দৌলা নাটকের ড্রামাটিক রিলিফ। আবার বলো, সিরাজউদ্দৌলা নাটকের বিবেচনাগত ভুল, আপনজনকে পরিত্যাগ করতে না পারা এবং তাদেরকে শাস্তি প্রদান করতে না পারা। তারপরে সিরাজউদ্দৌলা নাটকের ড্রামাটিক রিলিফ হচ্ছে রাইসুল জুহালার মতন চরিত্র। আমরা জানি রাইসুল জুহালা আসলে কে? আমাদের নারায়ণ সিং। নারায়ণ সিংকে, নারায়ণ সিং হচ্ছে সিরাজউদ্দৌলার গুপ্তচর, এটা পুরোটাই একবারে জেনে রাখো, ঠিক আছে? সিরাজউদ্দৌলা নাটকে ড্রামাটিক রিলিফ দেয় রাইসুল জুহালার মতন চরিত্র। রাইসুল জুহালা কি করে? রাইসুল জুহালা হচ্ছে তোমার আসলে নারায়ণ সিং ছিল, এই নারায়ণ সিং আসলে সিরাজউদ্দৌলার গুপ্তচর। ওকে, ঠিক আছে। এবারে আমরা প্রহসনে যাই। প্রহসনটা একটু আলাদা। কেন? প্রহসনে তোমাকে হাসি মুখে বাজ দেওয়া হবে, অর্থাৎ হাস্যরসাত্মক কথা বলবে, বাট ভিতরে একটা কঠিন মেসেজ থাকবে।
তো সমাজ বা ব্যক্তির দোষ অসঙ্গতি বিশেষভাবে দেখার জন্য উদ্দেশ্য নিয়ে ব্যঙ্গ বা বিদ্রূপমূলক নাটক রচিত হয়। এখানে নাটকের চরিত্র সমূহ হাস্যকর ক্রিয়া নির্বুদ্ধিত এবং কৌতুকরত সংলাপ দিয়ে মূলত কি করে, সমাজ বা ব্যক্তির দোষ অসঙ্গতি, সমাজে বিদ্যমান প্রবলেমগুলোকে তুলে ধরবে। প্রহসনের নাম বেশ কয়েকটা আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী, এটা মনে রাখতে হবে, এটাও কি একটা প্রহসনমূলক নাটক। প্রহসনমূলক নাটকে কমেডি থাকবে, বাট অবশ্যই কি একটা মেসেজ থাকতে হবে। তুমি তোমার নির্বুদ্ধামি করবা ক্যারেক্টারে, যেটা দেখে আমরা বুঝতে পারবো না, এটা তো করা উচিত ছিল না। যেন আমাদের মনে সমাজের সেই প্রবলেমটা নিয়ে একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট হয়, মানুষের ভুলটা নিয়ে একটা মেসেজ থাকে, এটাই হচ্ছে প্রহসন। ওকে, ঠিক আছে। তারপরে কি, তারপরে হচ্ছে বাংলা নাটকের উদ্ভব আর বিকাশ আমরা পড়ব। এটা পড়েই আমাদের নাটকের এই প্রথম পার্টটা আজকে শেষ হয়ে যাবে। তারপর পরবর্তী অংশে দেখি আগে কয়টা বাজে, টাইম আছে আমাদের, হয়ে যাবে। কি বলো দেখি, আমরা ওই যে সবগুলো অঙ্ক পড়ে আজকে শেষ করব, তারপরে আগামী দিনে নাটক ধরব। ওকে, চলো এখন নাটকের উদ্ভব 19 শতকের। আমাদের উপন্যাস কোন শতকে পাইছি? 19 শতকে পাইছি। সেম ওয়েতে নাটকও 19 শতক, সেম সেম, নট ডিফারেন্ট। তারপরে অ্যাডমিশন আসা প্রশ্ন, প্রথম বাংলা নাটকের অভিনয় হয় কবে? আবারও বলছি, প্রথম বাংলা নাটকের বা বাংলা ভাষায় নাটকের অভিনয় হয় কবে? সেটা হচ্ছে 1795 সালের 27শে নভেম্বর। কার? সেটা হচ্ছে হেরাসিস লেবেদভ। কি বলো দেখি? হেরাসিম লেবেদভ তার ভাষা শিক্ষক গোলকনাথ দাসের সাহায্যে ছদ্মবেশ নামক একটা ইংরেজি অনুবাদ নাটককে প্রথম মঞ্চায়ন করেন। প্রশ্নটা ভালো করে শোনো, বাংলায় প্রথম নাটক মঞ্চায়ন করা হয় কোনটি? বাংলায় প্রথম নাটক লেখা হয় কোনটি? না, এইটা উত্তর হবে না। কিন্তু যখন বলবে বাংলায় প্রথম নাটক কোনটি বা বাংলায় প্রথম বাংলা দেশে বা বাঙালে কোন নাটকটি অভিনয় করা হয়, তখন অ্যান্সার হবে ছদ্মবেশ। বাট এটা কিন্তু বাংলা ভাষায় লেখা নাটক নয়, বরং কি এটা ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করা নাটক। বাংলা ভাষায় লেখা বা প্রথম বাংলা নাটক হচ্ছে অভিজ্ঞান শকুন্তলা। কার? নন্দকুমার রায়ের অভিজ্ঞান শকুন্তলা হচ্ছে প্রথম বাংলা ভাষায় লেখা নাটক। তাহলে বাংলায় প্রথম বা বাংলাদেশ তো হবে না, তখন আমরা কি ছিলাম? সমগ্র বাংলা ছিলাম, তাই না? তো তাহলে সেই বাংলায় প্রথম নাটক অভিনয় করা হয় দ্য ডিসগুইজ বা ছদ্মবেশ। কার? হেরাসিম লেবেদভের। বাট যখন বলবে বাংলা ভাষায় লেখা প্রথম নাটক কোনটি, তখন এটা আর হবে না। বাংলা ভাষায় লেখা প্রথম নাটক হচ্ছে অভিজ্ঞান শকুন্তলা। কি বলো দেখি? অভিজ্ঞান শকুন্তলা। এটা কার লেখা? নন্দকুমার রায়ের। কার লেখা বলো দেখি? নন্দকুমার রায়ের লেখা অভিজ্ঞান শকুন্তলা। এটা 1857 সালে পাবলিশ হয়। তাহলে আমরা এটা পেয়েছিলাম 1795 সালে প্রথম বাংলায় অভিনয় করা হয়। সেটা কি ছিল? সেটা হচ্ছে দি ছদ্মবেশ, ডিসগাইজ। কার লেখা? হেরাসিম লেবেদভের। তিনি তার ভাষা শিক্ষক কে? গোলকনাথের কাছ থেকে তিনি শিক্ষা নিয়ে এটাকে বাংলায় অনুবাদ করেন। তারপরে আসল প্রশ্ন, 1858 সাল, এর পরেই আবার কি বাংলায় তখন মাইকেল মধুসূদন দত্ত আবার চলে আসছেন। তিনি 1858 সালে রত্নাবলী নামে একটা নাটক দেখেন মাদ্রাজ থেকে ফিরে এসে, এবং দেখে তিনি প্রচণ্ড ব্যথিত হন। বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক আমরা পাই, সেটা হচ্ছে শর্মিষ্ঠা। তাহলে প্রথম দিকে বাংলা সাহিত্যের নাটকের অবস্থা একদমই ভালো ছিল না। তখন কি করেন? বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক শর্মিষ্ঠা। 3টা প্রশ্ন এখানে, কি কি? বাংলা ভাষায় অভিনয় করা বা বাংলায় অভিনয় করা প্রথম নাটক হচ্ছে কি? সেটা হচ্ছে ছদ্মবেশ। তারপরে বাংলা ভাষায় লেখা প্রথম নাটক কি? সেটা হচ্ছে অভিজ্ঞান শকুন্তলা, নন্দকুমার, কি বলো দেখি? নন্দকুমার রায়ের।
আর তারপরে হচ্ছে আমাদের বাংলা ভাষায় প্রথম সার্থক নাটক কোনটা, সেটা মাইকেল মধুসূদন দত্তের শর্মিষ্ঠা। মাইকেল মধুসূদন দত্তের কি শর্মিষ্ঠা, এবং ক্যামেরা বন্ধ হয়ে গেছে। আবার শর্মির নাম শুনে শরম পাইছে, ক্যামেরা বন্ধ হয়ে গেছে। আসছে, ওকে। এখানে কেউ শর্মী নামে আসো নাকি, কিছু মনে করিও না আবার, ঠিক আছে? তাহলে বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক কোনটা? শর্মিষ্ঠা। এই শেষ। এখন বাংলা সাহিত্যের বেশ কিছু পপুলার নাটকের নাম পড়তে হবে। নামগুলো বলে দেই। মাইকেল মধুসূদন দত্তের দুটোই, কৃষ্ণকুমারী বুড়ো শালিকের ঘাড়েরও পড়তেই হবে, দীনবন্ধু মিত্রের নীল দর্পণ এটাও পড়তে হবে। এটা বাংলা ভাষায় এত পপুলার কেন? কারণ তখন এই নীল দর্পণ নাটক কি বলো দেখে, আমাদেরকে ইংরেজদের সময়ে যে পরিমাণে নীল চাষের জন্য আমাদের উপর কি অত্যাচার করা হয়েছিল সেটা প্রকাশ করে। মীর মোশাররফ হোসেনের জমিদার দর্পণ, রবীন্দ্রনাথ ঠাকুরের বিসর্জন এবং বিজন ভট্টাচার্যের নবান্ন। এই যে গাধাগুলো যারা রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক বলতেছিল শাহজাহানকে, শাহজাহান লিখছে কে? দ্বিজেন্দ্রলাল রায়। একটা এমসিকিউ ভুল করছিল না? রবীন্দ্রনাথের শাহজাহান নামে কোনো নাটক নেই। শাহজাহান নাটকের রচয়িতা কে? দ্বিজেন্দ্রলাল, বলো দেখি, দ্বিজেন্দ্রলাল রায়। এবং আমরা যে নেমেসিস পড়ছি সেই নেমেসিস নামে আমাদের বাংলারও একজন লিখেছেন, সেটা হচ্ছে নুরুল মোমেন। নেমেসিস নাটক কার লেখা? নুরুল মোমেনের লেখা। আনিস চৌধুরীর মানচিত্র এবং সৈয়দ শামসুল হকের পায়ের আওয়াজ পাওয়া যায়, নুরুল দিনের সারা জীবন। এগুলো বেশ কিছু পপুলার নাটক। ওকে, এই যে নাটকের পড়া হয়ে গেল। এবং আধুনিক যুগে বাংলা নাটক যদি বলি, এই তোমার সবার আগে এটাই পাবা, তালপাতার সেপাই। গিনিপিগটাও পড়তে পারো। তালপাতার সেপাই, চিলে কোঠার সেপাই, এগুলো মুক্তিযুদ্ধ রিলেটেড নাটক উপন্যাস দেখে সেই জন্য আমাদের কাছে এতটা পপুলার। এম সোলাইমানের তালপাতার সেপাই আর মামুনুর রশিদের ওরা কদম আলী আর গিনিপিগ। ক্লিয়ার? তারপরে দেখো এই লাইনটা অ্যাডমিশনে আসা আরেকটা কোশ্চেন, ট্রিপল সেট। ওগুলো পড়ে নিবা শীট থেকে, শীটে সব দেওয়া আছে, সেগুলো মুখস্থ করার পরা নোট করে ফেলো এখন বা পিডিএফে দেখো। এইবারে আসো, অ্যারিস্টটল বা শেক্সপিয়ারের মতে নাটক রচনার পূর্ব শর্ত কয়টি? 3টি। এটা ভোলা যাবে না। কয়টা? 3টা। কি কি? সেখানে হচ্ছে সময়ের ঐক্য, স্থানের ঐক্য, ঘটনার ঐক্য নিশ্চিত করতে হবে। তাহলে একটা নাটক রচনার পূর্ব শর্ত কি? স্থানের ঐক্য, সময়ের ঐক্য এবং ঘটনার ঐক্য নিশ্চিত করতে হবে। অর্থাৎ তুমি যে জায়গায় করতেছো সেই জায়গায় সেই সময়ের মিল আছে কিনা, এবং সেই সময়ের মিলের সাথে সেই কাহিনীর মিল আছে কিনা। যদি মিল না থাকে তোমার নাটক অতি নাটক হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, তাহলে শেক্সপিয়ার বা অ্যারিস্টটলের মতে নাটক রচনার সময় কয়টা পূর্ব শর্ত আছে ভাইয়া? নাটক রচনার সময় 3টা পূর্ব শর্ত আছে। কয়টা পূর্ব শর্ত? 3টা পূর্ব শর্ত। কি কি সেটা? সময়ের ঐক্য, স্থানের ঐক্য এবং ঘটনার ঐক্য। এই 3টা নিশ্চিত হতে হবে। তাহলে কি বলো দেখি? স্থান, কাল, ঘটনা বা স্থান, সময়, ঘটনা। ওকে, ঠিক আছে। তাহলে তারপরে একটা নাটকের অংশ কয়টা থাকে? একটা নাটকের অংশ থাকে 5টা। একটা নাটকের কি বলো দেখি? অংশ কয়টা থাকে? অংশ থাকে হচ্ছে 5টা। কি কি? 5টা অংশ। একটা নাটকের গঠনে কয়টা অংশ থাকে? 5টা। শুরু হবে কাহিনী মুখ দিয়ে, তারপরে কাহিনীর ক্রমব্যাপ্তি হবে, তারপরে হচ্ছে ক্লাইম্যাক্স বা চূড়া স্পর্শে নাট্যদ্বন্দ্ব হবে, গ্রন্থিমোচন এবং যবনিকাপাত। কি বলো দেখি? গ্রন্থিমোচন লাস্টে এন্ডিং দেখাবে এবং যবনিকাপাত মানে যেটা দিয়ে নাটকটা শেষ হবে। কয়টা অংশ? 5টা অংশ। ওকে,
তারপরে এরই মধ্য দিয়ে আমরা নাটকে চলে আসছি। এবার সিরাজউদ্দৌলা নাটক নিয়ে আমাদেরকে একটু পড়তে হবে। যে এই যে আমরা বললাম না সিরাজউদ্দৌলা নাটকটা কেমন, করুণ রসাত্মকের ইংরেজি হচ্ছে ট্র্যাজেডি। ট্র্যাজেডির বাংলা কি? করুণ রসাত্মক। ট্র্যাজেডির ধর্ম কি? করুণ রস পরিবেশন। তাহলে আমাদের সিরাজউদ্দৌলা নাটকের কি বলো দেখি, কি একটা? আমাদের সিরাজউদ্দৌলা নাটক হচ্ছে ট্র্যাজেডি। আমাদের সিরাজউদ্দৌলা নাটক কি? আমাদের সিরাজউদ্দৌলা নাটক হচ্ছে একটা ট্র্যাজেডি, এবং বা বাংলায় সেটা হচ্ছে করুণ রসাত্মক। এখানেই শেষ নয়, তারপরে সিরাজউদ্দৌলা নাটকে অঙ্ক কয়টা? 4টা। দৃশ্য কয়টা? 12টা। তাহলে সিরাজউদ্দৌলা নাটকে অঙ্ক কয়টা? 4টা। দৃশ্য কয়টা? 12টা। এবং এর মধ্যে 8টা দৃশ্যেই সিরাজ স্বয়ং উপস্থিত ছিল। অর্থাৎ সিরাজউদ্দৌলা নাটকের 4টা অঙ্ক এবং 12টা যে দৃশ্য আছে তার মধ্যে কয়টা বলো দেখি? 8টা দৃশ্যেই সিরাজ উপস্থিত ছিল। ইয়েস, যা, গুড জব তানিয়া। এইভাবেই মনে রাখতে হবে। দেখো, প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী লিখছো, ইয়েস। এবং দুর্গেশ নন্দিনী কার? বঙ্কিমচন্দ্রের, তাই না? ওকে, তাহলে চলো তারপরে সিরাজউদ্দৌলা নাটকে অঙ্ক কয়টা? অঙ্ক আর দৃশ্যের মাঝে পার্থক্যটা আমি পড়াই দিব। তারপরে চলো হচ্ছে সিরাজউদ্দৌলা নাটকের সিরাজের ইরর অফ জাজমেন্ট বা বিবেচনাগত ভুল কি ছিল? অলরেডি আমরা পড়ে ফেলেছি। কি সেটা? আপনজনদের পরিত্যাগ করতে না পারা কিংবা কঠোর শাস্তি প্রদান করতে ব্যর্থ হওয়া। সিরাজউদ্দৌলা নাটকে ড্রামাটিক রিলিফ কি বলো দেখি? রাইসুল জুহালার মতো ক্যারেক্টার। সিরাজউদ্দৌলা নাটকে টোটাল কয়টা চরিত্র আছে? সব মিলে প্রায় 40টা ক্যারেক্টার আছে। কয়টা? 40টা। সিরাজউদ্দৌলা নাটকে কয়টা ক্যারেক্টার আছে? সব মিলে প্রায় 40টা ক্যারেক্টার আছে। আমি বলছি কোন চরিত্রগুলো গুরুত্বপূর্ণ, আলোচনায় আসবো, বাট জেনে রাখো সিরাজউদ্দৌলা নাটকে কয়টা পরীক্ষা আছে? প্রায় 40টা পরীক্ষা আছে। সিরাজউদ্দৌলা নাটকে সিরাজ ব্যতীত অন্য কোনো চরিত্রেরই নাট্যগুণ ছিল না, সিরাজকেই একটু পুশ দিছে। প্রত্যেকটা চরিত্র একমাত্রিক। অলরেডি পড়াইছি তোমাকে যে ঘসেটি বেগম, ক্লাইভ, মির্জাফর মানেই খারাপ, মীর মদন মোহনলাল, রাইসুল জুহালা, নারায়ণ সিং মানেই কি? মানেই হচ্ছে শুদ্ধ মানুষ। লুৎফুন্নেসা যে একটা গল্পের নায়িকা, তার যে কিছু ব্যক্তি স্বতন্ত্র ছিল এইটা পাবা। এখন বলবো ভাইয়া আপনি ছোটবেলায় সিরিয়াল দেখতেন? একদম আমার ক্লাস 5-6 কথা মনে হয়। তখন আম্মু দেখতো আর আমি কি করব, আম্মু যখন দেখতো আমি ভাত নিয়ে যাইতাম খাইতে, একটা নাটক হইতো। সেটা কি বলো দেখি? সেটা হচ্ছে আমি সিরাজের বেগম। সেখানে সিরাজউদ্দৌলার বেগম কি বলো দেখি? লুৎফুন্নেসার যে কতটা ক্যারেক্টারের দিক থেকে তিনি যে একটা ওয়েল ডেভেলপ নারী ছিলেন, কত গভীর চিন্তা ভাবনা ছিল তার, সেটা আমরা এখানে দেখতে পাই। এবং এই জন্য লুৎফুন্নেসার মতো ক্যারেক্টারকে এই নাটকে কোনো স্পেসই দেওয়া হয়নি। ওকে, তারপরে কি? কিন্তু দোষে গুণে তো মিলেই তো মানুষ, এই যেটা এই নাটকে অনুপস্থিত। এই জন্যই আমি বলছি যে আমাদের সিরাজউদ্দৌলা নাটকটা মেলোড্রামা হইতে হইতে বাঁচে গেছে। যদি না এভাবে স্পষ্টভাবে সিরাজের ইরর অফ জাজমেন্টটা দেখায় দিত, সেটা কি ছিল? কিরণমালায় পাগল ছিলাম। রোমান্টিকের চেয়ে আমরা লুৎফুন্নেসার অনেক কিছু সিচুয়েশন দেখতে পাই, যে সিচুয়েশনগুলোতে লুৎফুন্নেসা অনেক কি বুদ্ধির সাথে কাজ করতেন। ক্লিয়ার? ওকে, তাহলে এই যে সিরাজউদ্দৌলা নাটকের এই আলোচনাটা শেষ। অনেক কিছু পড়া ছিল, আমি আরেকবার বলে দিই। সিরাজউদ্দৌলা নাটকের এটাকে বলতে পারো ভুল। বেসিক হচ্ছে এটা একটা ট্র্যাজেডি, করুণ রসাত্মক বা ট্র্যাজেডি। এবং কি দৃশ্য কয়টা? 4টা অঙ্ক, 12টা দৃশ্য। ক্লিয়ার? শেষ। তারপরে কয়টা দৃশ্যে সিরাজ আছে? 8টা দৃশ্যে। নাটকের প্রত্যেকটা চরিত্র একমাত্রিক, সিরাজ ছাড়া আর কোনো চরিত্রের নাট্যরূপ বিশ্লেষণ হয়নি। লুৎফুন্নেসার কোনো ব্যক্তি স্বতন্ত্র ছিল না। একই সাথে কি চরিত্র কয়টা? 40টা। বিবেচনাগত ভুল আর ড্রামাটিক রিলিফ তো আমরা জানি।
এটাই এখানকার ছোট্ট একটু পড়া। এবারে একটু তোমাদেরকে অন্য একটা বিষয় মনে রাখতে হবে, এবং এটা তোমাদের মনে হয় খুবই কঠিন ভাইয়া, কিচ্ছু না। নাটকের দৃশ্যের আলোচনা, এখান থেকে প্রতি বছর অ্যাডমিশনে একটা কোশ্চেন কমন আসে। কেন আমি বলছি, দেখো সিরাজউদ্দৌলা নাটকে দৃশ্য কয়টা ভাইয়া? সিরাজউদ্দৌলা নাটকে দৃশ্য হচ্ছে 12টা। এটা সাজাবা কিভাবে? সাজাবা এইভাবে 3 3 4 2। আবারও বলছি, সাজাবা কিভাবে? 3 3 4 2। সিরাজউদ্দৌলা নাটকে দৃশ্য কয়টা? সিরাজউদ্দৌলা নাটকে দৃশ্য হচ্ছে তোমার টোটালি 12টা। কয়টা? টোটালি 12টা। এর মধ্যে প্রথমটা 3, তারপরে 3, তারপরে হচ্ছে কত? 4, তারপরে হচ্ছে 2। অর্থাৎ সিরাজউদ্দৌলা নাটকের প্রথম অঙ্কের দৃশ্য কয়টা? 4টা। সিরাজউদ্দৌলা নাটকের দৃশ্যের সিরিয়াল কত? 3 3 4 2। সবাই লিখে ফেলো 3 3 4 2। প্রথম অঙ্কে দৃশ্য 3টা, দ্বিতীয় অঙ্কের দৃশ্য 3টা, তৃতীয় অঙ্কের দৃশ্য 4টা, এবং লাস্ট অঙ্কের দৃশ্য হচ্ছে তোমার কত? লাস্ট অঙ্কের দৃশ্য হচ্ছে মাত্র 2টা। ওকে, নাটকের অঙ্ক কি? নাটকের অঙ্ক হচ্ছে একটা স্পেসিফিক জায়গায় বা একটা স্পেসিফিক টপিকের উপর যখন কিছু ভিন্ন ভিন্ন জায়গায় দৃশ্য বা ভিন্ন ভিন্ন দৃশ্য একটা স্পেসিফিক অর্থ বহন করে, তখন সেটা হচ্ছে অঙ্ক। আর দৃশ্য তো মানে নাটকের ঘটনা যেই জায়গায় হয় সেটাই। ঠিক আছে, ওকে। তাহলে 3 3 4 2। এই তোমাদের পড়াটা মূল পড়ার জায়গায় চলে এসেছি। সি ইউনিট ভালো করে এখন মনোযোগ দাও। সিরাজউদ্দৌলা নাটকের প্রথম অঙ্কের দৃশ্য 3টা, এবং জানো এই সালগুলো নিয়ে এত প্যারা খাও, 1756 থেকে 1757 সালের পর্যন্ত মাত্র ঘটনা। সাল চেঞ্জ হবে মাত্র কয়বার? সাল চেঞ্জই হবে না। প্রথম দৃশ্যের পরে আর কি বলো দেখি? প্রথম দৃশ্যে শুধু 56 সাল, বাকি যত দৃশ্য আছে সবগুলোতে সাল কত? 57। প্রথম দৃশ্যে শুধু 1756 সাল, বাকি দ্বিতীয় অঙ্ক, তৃতীয় অঙ্ক, চতুর্থ অঙ্ক সবগুলোতে সময় কখন? 1757 সালের সময়। ক্লিয়ার? এখন চলো আমরা দেখে নিই সিরাজউদ্দৌলা নাটকের প্রথম অঙ্কের দৃশ্য কয়টা? 3টা, সবগুলো সাল 1756। শুধু তারিখগুলো সিরিয়ালি আমার সাথে মনে করো। প্রথম দৃশ্য 19 জুন, দ্বিতীয় দৃশ্য 3রা জুলাই, তৃতীয় দৃশ্য 10 অক্টোবর। 19 জুন, 3রা জুলাই, 10 অক্টোবর। 19 জুন, 3রা জুলাই, 10 অক্টোবর। এভাবে পড়তে হবে, রিলেশন বের করে পড়ো। প্রথম অঙ্কের যতগুলো দৃশ্য আছে সবগুলোর সাল কত? 1756। যতগুলো সাল কত? সবগুলো সাল কত? 1756 সাল। কোন সাল? 1756 সাল। তারিখটা কত? 19 জুন। 19 জুন, 3রা জুলাই, 10 অক্টোবর। 19 জুন, 3রা জুলাই, 10 অক্টোবর। আমার সাথে মুখস্থ করে ফেলো দেখি। 19 জুন কি? 19 জুন, 3রা জুলাই এবং 10 অক্টোবর প্রথম দৃশ্যে শেষ। ওকে, ঠিক আছে। এবং জায়গাগুলো খুবই কাছের কাছে। ফোর্ট উইলিয়ামের দুর্গ, তারপরে হচ্ছে ভাগীরথী নদীতে ফোর্ট উইলিয়ামের জাহাজ এবং ঘসেটি বেগমের বাড়ি। ফোর্ট উইলিয়ামের দুর্গ থেকে জাহাজে যাবা, তারপরে কোথায় যাবা? তারপরে ঘসেটি বেগমের বাড়িতে যাবা। এটা হচ্ছে স্থান। তাহলে আমাদের প্রথম অঙ্ক অলরেডি শেষ। আমরা জানি প্রথম অঙ্কের দৃশ্য 3টা, প্রত্যেকটাতেই সব ঘটনা 1756 সালের। সিরিয়ালি মনে রাখবা 19 জুন, 3রা জুলাই, 10 অক্টোবর। উইলিয়ামের দুর্গ থেকে শুরু, উইলিয়ামের জাহাজে যাব, ঘসেটি বেগমের বাড়িতে যাব। ক্লিয়ার? শেষ। ওকে, তারপরে চলো হচ্ছে আমরা দ্বিতীয় অঙ্কে চলে যাই। আমরা জানি 3 3 4 2। দ্বিতীয় অঙ্কেও দৃশ্য কয়টা? 3টা। সবগুলোর তারিখ কত? সব হচ্ছে তোমার কি বলো দেখি? সব হচ্ছে তোমার 1757 সালের ঘটনা। 3টা দৃশ্যই কোন সালের ঘটনা? 1757 সালের ঘটনা। এটা এই দ্বিতীয় অঙ্কটা হচ্ছে কি বলো দেখি? ষড়যন্ত্রের অঙ্ক। এটাকে বলা হয় ষড়যন্ত্রের অঙ্ক, মানে মেইনলি ডিপলি সবাই কি সিরাজউদ্দৌলার বিরুদ্ধে এখানে ষড়যন্ত্র শুরু করে। দ্বিতীয় অঙ্কে 10 মার্চ, 19 মে,
9 জুন খতম। 10 মার্চ, 19 মে, 9 জুন নবাবের দরবার, মীর জাফরের আবাস, তার ছেলে মিরনের আবাস, তিনজনে মিলে একদম গোড়াপাকানি ষড়যন্ত্র শুরু করে ফেলছে। ক্লিয়ার? গোড়াপাকানি কি করে ফেলছে? ষড়যন্ত্র শুরু করে ফেলছে। শুরু হচ্ছে 10 মে থেকে 10 মার্চ, 19 মে আর 9 জুনের মধ্যেই তাদের ষড়যন্ত্র করা ডান। এবং জায়গাগুলো খুবই সহজ। নবাবের দরবারের পর এক বিশ্বাসঘাতক মীর জাফরের বাড়ি, তারপর তার ছেলে আবার মিরনের বাড়ি। একদম ষড়যন্ত্র অ্যাট ইটস পিক। ক্লিয়ার? তাহলে দ্বিতীয় অঙ্কের সিরিয়াল খুবই সহজ, 10 মার্চ, 19 মে এবং 9 জুন। আগেরটা কত ছিল মনে আছে? 19 জুন, 3রা জুলাই, 10ই অক্টোবর। এইভাবে সিরিয়ালি মনে রাখবে। এই তিনটা অঙ্কের জায়গাগুলোও খুবই সহজ। নবাবের দরবার থেকে শুরু, মীর জাফরের বাড়ি, মিরনের বাড়ি, খতম। ওকে, ঠিক আছে। তারপরে আমরা হচ্ছে এই দৃশ্যটা হচ্ছে পরের তৃতীয় অঙ্ক হচ্ছে যুদ্ধের অঙ্ক। কি বলো দেখি? তৃতীয় অঙ্ক হচ্ছে কি? এটাকে বলা হয় যুদ্ধ চলাকালীন অঙ্ক বা যুদ্ধের অঙ্ক। এই অঙ্কে পুরো যুদ্ধের ঘটনাই পাবা। 1757 সালেরই সবগুলো ঘটনা হবে। 4টা অঙ্ক থাকবে। প্রথমে লুৎফুন্নেসার সাথে সিরাজের একটু ভালোবাসা হবে। এই ডেটটা যে কোনো দিন হইতে পারে, 10 জুন থেকে 21 জুনের মধ্যে। তারপর একদম যুদ্ধের দামামা বাজে গেছে 22 জুন, অর্থাৎ দ্বিতীয় অঙ্ক থেকে শুরু করবা 22 জুন, 23 জুন, 25 জুন, একদম সিরিয়ালি চলবে। 22, 23, 25, 22, 23, 25। 22-এ পলাশীতে সিরাজের শিবির, 23 জুন পলাশীর যুদ্ধ হবে এবং 25 জুন মুর্শিদাবাদে নবাবের দরবারে যাওয়া, অর্থাৎ নবাব হারে যাবে, সেই কাহিনী। ওকে, তাহলে সিরাজউদ্দৌলা নাটকের একদম সিম্পল হিসাব এই পার্টটাতে। তৃতীয় অঙ্কে দৃশ্যকাটা 4টা। প্রথমটাতে লুৎফুন্নেসার কক্ষে সিরাজ আর লুৎফুন্নেসার একটু বাক্যালাপ হবে, সেটা 10 থেকে 21 জুন এনি ডে হইতে পারে। তারপর কি? তারপরে 22 জুন, 23 জুন যুদ্ধের আগের দিন, যুদ্ধের দিন, তারপরে যুদ্ধ শেষে হারে যাবে, এটা শিওর হওয়ার দিন। তাহলে সেটা কোথায়? প্রথমে হচ্ছে নবাবের শিবিরে, তারপর যুদ্ধক্ষেত্রে, তারপরে একেবারে দরবারে চলে যাবে। 22, 23, 25 সেটা যুদ্ধের 3টা ঘটনা, খুবই সহজ। তারপরে লাস্টের দৃশ্য আরো সহজ, এটা হচ্ছে যুদ্ধ পরবর্তী সিরাজের পতন। কি বলো দেখি? যুদ্ধ পরবর্তী সিরাজের পতনের কাহিনী, অর্থাৎ সিরাজ হেরে গেছে। চতুর্থ অঙ্কে দৃশ্য আছে মাত্র 2টা। এগুলো কোন সাল? 1757 সাল। 29শে জুন এবং 2রা জুলাই। 29শে জুন এবং 2রা জুলাই। 29শে জুন মীর জাফর তার দরবারে তার নবাবিটা নিবে। 2রা জুলাই জাফরাগঞ্জের কারাগার। কোথাকার কারাগার? জাফরাগঞ্জের কারাগারে সিরাজকে আমাদের মোহাম্মদী বেগপেটের মধ্যে ঢুকাই দিবে চাকু ঢুকাই দিয়ে করে দিবে খাল্লাস। বুঝছো? অর্থাৎ সিরাজের হত্যার দিন জাফরাগঞ্জের কারাগারে সিরাজকে হত্যা করা হবে। ক্লিয়ার? ওকে, তাহলে এই জায়গায় আমরা এখন দেখো ভাই, এত সহজ অঙ্কগুলো লাগবে, এতগুলো তথ্য না, কিচ্ছু না। অঙ্ক কয়টা? 4টা। দৃশ্য কয়টা? 12টা। সিরাজ উপস্থিত 8টা, এটা জানা শেষ। তারপরে হচ্ছে প্রথম 3, 3, 4, 2 প্রথম অঙ্কের দৃশ্য 3টা। এই প্রথম অংশটাই স্টার্টিং এর কাহিনী। শুরু হবে তোমার কত তারিখ থেকে বলো দেখি? 1756 সালে। কত সালে শুরু হবে? 1756 সালে শুরু হবে। 19, 9 আর 10-এ তোমার শেষ হয়ে যাবে, তাই না? তারপরে কি বলো দেখি? তারপরে আমরা হচ্ছি 1757 সালের 19 জুন, 3রা জুলাই এবং 10 অক্টোবর। 19 আর 3, 19 জুন, 3রা জুলাই এবং 10 অক্টোবরে খতম হয়ে যাবে। তারপরে দ্বিতীয় অঙ্ক তো আরো সহজ। দ্বিতীয় অঙ্ক আরো সহজ কেন? দ্বিতীয় অঙ্কে কি করবে বলো দেখি? এবার মনে করার চেষ্টা করো। ও হ্যাঁ, প্রথম অঙ্কের জায়গাগুলো বলি। প্রথম অঙ্কে সিরিয়ালি উইলিয়াম ফোর্টের দুর্গ থেকে উইলিয়াম ফোর্টের জাহাজে যাবে, জাহাজ থেকে আমাদের ঘসেটি বেগমের বাড়িতে চলে যাবে। দ্বিতীয় অঙ্কে করবে কি? ষড়যন্ত্র। সব ঘটনা কবেকার? সব ঘটনা হচ্ছে আমাদের কিসের বলো দেখি? আজ এতটুকুই রাখেন। হ্যাঁ, এতটুকুই রাখবো। ঠিক আছে ভাইয়া, আজ এতটুকুই থাকবে, আর পড়াবো না। সেই দিন ওদের পড়াইতেই শেষ করে দেব। হ্যাঁ, ওকে। তারপরে কি? তারপরে হচ্ছে পরের সবগুলোর সাল কত? 1757 সাল।
1757 সাল। ওকে, ঠিক আছে। তাহলে এইটুকুই জায়গা, ওই যে সিরিয়ালি 3টা জায়গা, কোন কোন জায়গা? নবাবের দরবারের পর থেকে শুরু হবে, মির্জাফরের বাড়ি, মিরনের বাড়ি। তৃতীয় অঙ্কে কি হবে? তৃতীয় অঙ্ক যুদ্ধের কাহিনী। প্রথমে লুৎফুন্নেসার কক্ষ, তারপর যুদ্ধের শিবির, শিবিরের পরে কোথায়? ডিরেক্ট যুদ্ধক্ষেত্র, তারপরে মুর্শিদাবাদে নবাবের দরবারে চলে আসবা, এবং চতুর্থ অঙ্কে গল্প শেষ, মির্জাফরের দরবার হয়ে যাবে তখন। কেন? কারণ তখন সে নবাব। এবং দ্য লাস্ট ওয়ান কি? এবং দ্য লাস্ট ওয়ান হচ্ছে তার শেষে তোমার জাফরাগঞ্জের কারাগার। তাহলে সিরাজকে হত্যা করা হয় কোথায়? জাফরাগঞ্জের কারাগারে। ওকে, তো এই পর্যন্তই ছিল তাহলে আমাদের আজকের ক্লাস। এখন ছুটি দিব না, টাস্ক আমি মাত্র 4 জনের পাইছি। আবারও বলছি, প্রত্যেকটা পপুলার ক্যারেক্টার নামগুলো লিখে দিচ্ছি ভাইয়া। সিরাজউদ্দৌলা, দেখো এই যে এগুলোর যত কি আছে, সিরাজউদ্দৌলা, তারপরে প্রত্যেক জনের উক্তি, ক্যাচি উক্তি। না, সিরাজউদ্দৌলা নাটকে প্রচুর ক্যাচি উক্তি আছে। দেখো, সিরাজউদ্দৌলা, লুৎফা, ঘসেটি বেগম, ঘসেটি বেগম, রায়দুল্লভ, মীর জাফর, মিরন, নারায়ণ সিং, উমিচাঁদ, ড্রেক, হ্যারি মার্টিন, তারপরে কি কি বলো দেখি? হ্যারি মার্টিন, তারপরে আসবে হলওয়েল। আমাদের টোটাল বস ক্লাইভ বাবাজি, ওয়াটস, এবং আরো কিছু যে ক্যারেক্টার আছে। এইগুলো কি ক্যারেক্টারের তোমার কথা, এই যে তোমাদেরকে দিলাম এই কয়েকটা কি ক্যারেক্টারের কথা, এবং বাকি কিছু ক্যারেক্টারের যদি গুরুত্বপূর্ণ কথা দেখো, একজনের পাবা, ওয়ালি খান, এটা অ্যাড করে নাও। ওয়ালি খান, ওয়ালি খান এবং কিলপ্যাট্রিক, আরেকজন আছে কিলপ্যাট্রিক। এরাও বেশ কিছু গরম কথায় বেশ কয়েকটা কথা বলে। এদের কথাগুলো আমাদেরকে কি করতে হবে বলো দেখি? A to Z তোমাদের একটা নোট থাকতে হবে কালকের মধ্যে। সকাল 9টায় দেখা হবে। কালকে আমরা নাটকের ইতি টেনে দিব ভাইয়া। ওকে, ঠিক আছে। তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই। সবার জন্য শুভকামনা। ওকে।